এবং এই রিভিশন 4 নম্বর ক্লাসে আজকে আমরা কোন কোন টপিক কভার করব তা একটু দেখাই নিতে চাই। যেমন প্রথম যে টপিকটা আজকে আছে সেটাকে কি, সেটা হচ্ছে আমাদের এইটা, যে আমরা এই 7টা টপিক কভার করব, যে 7টা টপিক থেকে এক্সামে সবচেয়ে বেশি আসে। ওকে, তো ইনশাল্লাহ হচ্ছে আমরা সবগুলো ভালো করে দেখার চেষ্টা করব, যেন আমরা সবকিছু এখান থেকে অ্যান্সার করতে পারি। ওকে, সবাই হাতের কাছে একটু ক্যালকুলেটর নিয়ে আসবো এবং হাতের কাছে রাখবো, কোন কোয়েশ্চেন করলে সাথে সাথেই আমরা একটু চ্যাট বক্স বা কমেন্ট সেকশনে জানাই দিব। ঠিক আছে ভাই? ওকে, চলো তাহলে জনগণ দ্রুত একটু বলে ফেলো দেখি। হ্যাঁ, ওকে। তো এবার একটু বলো দেখি তোমরা। প্রথম কাজ হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আমরা পড়াশোনা করব। এখানে আমাদের অনেক কিছু ব্যাপার স্যাপার আসবে, যেন সবকিছু আমরা কভার করতে পারি। তো প্রথমে হচ্ছে যেটা যেটা আছে পরীক্ষা আমরা সবাই জানি, যে কি আমাদের বয়েলের সূত্র আছে। তো বয়েলের সূত্রের মধ্যে কি কি হয়? বয়েলের যে সূত্রটা আছে সূত্রের মধ্যে কি কি হয়? বয়েলের সূত্রের মধ্যে আমরা সবাই জানি সেটা কি কি হচ্ছে, আমাদের ভি আর পিটা ব্যস্তানুপাত হচ্ছে, তাই না? এবং এরপরে কি চার্লসের সূত্র ছিল। চার্লসের সূত্রের মধ্যে কি হয়েছিল মনে আছে? সেখানে হয়েছিল হচ্ছে ভি আর টিটা সমানুপাতিক হয়েছিল। এরপর কি 3 নাম্বার হচ্ছে গে লুসাক যেটা ছিল, গে লুসাকের তাপ চাপীয় যে সূত্র ছিল সেটার মধ্যে কি হয়েছিল, পি আর টিটা সমানুপাতিক হয়েছিল। সকল কেসে টি কিন্তু কেলভিন প্রকাশ করতেছে, রাইট? আর এই প্রত্যেকটা জায়গার মধ্যে আরেকটা ছিল অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর মধ্যে কি হয়েছিল, ভি আর এনটা সমানুপাতিক হয়ে গেছিল, যেখানে এন দ্বারা আমরা মোট সংখ্যা বুঝতেছি, রাইট? তো এই প্রত্যেকটা নিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি বয়েল, চার্লস এবং আমাদের গ্যাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা কাজ করি, রাইট? এবং এই প্রত্যেকটা সূত্রটাকে আমরা একবারে একটু এই পেজটাতে সামারি করার চেষ্টা করছি। তো যদি আমি পেজটা একবার দেখাই দিই, সেটা হচ্ছে এরকম। যদি একটু ফোকাস করো তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে কি বয়েলের সূত্র আছে, কত সালে হচ্ছে উনি এটা করেছিলেন সেটা লেখা আছে, স্থির তাপমাত্রার আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করলো। এরপর কি পরবর্তীতে এখানটার মধ্যে বাকি তিনটার মধ্যে কাজ করেছে। ওকে, কোনটা কোনটা স্থির রাখা হয়েছে, কোনটা স্থির রাখা হয়েছে, কোনটা স্থির রাখা হয়েছে সবগুলো কিন্তু বলা আছে, ঠিক আছে? এবং এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, এরকম সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, মেইন সূত্র যেটা লেখা আছে এটা আমি আগের পেজে লিখে দিছি, ওই অনুযায়ী এখানে বলা আছে। হ্যাঁ, মাঝখানে ব্যস্ত চিহ্ন হবে, সবকিছু লেখা আছে, সুন্দর করে একটু দেখে নিবো আমরা। ওকে, তাহলে বলো প্রথম যে সূত্রটা আছে এটা ম্যাথমেটিক্যাল রূপটা জানি কিরকম হয়, মনে আছে কিনা? সেই সূত্রটা হচ্ছে এরকম, P1 V1 ইজ ইকুয়ালস টু কিন্তু কি P2 V2, রাইট? এরপরটার মধ্যে কি আছে, এরপরটার মধ্যে ভি আর টি সমানুপাতিক। এখানে এরকম পাইয়েছিলাম V1/T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে V2/T2, রাইট? এরপরটার মধ্যে কি আছে, এখানের মধ্যে P1/T1 ইজ ইকুয়ালস টু কি বলতো, P2/T2, ঠিক আছে? এরপরটার মধ্যে কি আছে, এই পরেরটার মধ্যে আছে হচ্ছে V1/N1 ইজ ইকুয়ালস টু হচ্ছে V2/N2। সো একান্তই কারো যদি আগে কিছু পড়া নাও থাকে, তাও কিন্তু তুমি এই পেজটা দেখলে অ্যাটলিস্ট বয়েল চার্লসের যে পোর্শনটুকু আছে তা ভালো মতন কভার করে ফেলতে পারবা ইনশাল্লাহ। কারো অসুবিধা আছে মনে করতে একটু আমাকে বলো ভাইয়ারা, ঠিক আছে? কারো অসুবিধা আছে কিনা একটু বলো আমাকে, কার কোনো অসুবিধা আছে বা কার কোন কোয়েশ্চেন আছে? নাই? চলো তাহলে এবার আমরা কিছু সামনের দিকে চলে যাই, এবার আমরা একটু সুন্দর করে গ্রাফটা একটু এঁকে ফেলি, গ্রাফটা একটু এঁকে ফেলবো। তো গ্রাফটার মধ্যে কি আছে একটু যদি বলি, যেমন প্রথম কথা হচ্ছে ভাই আমরা ধরো পি আর ভি এর গ্রাফটা আঁকবো। তাহলে আমরা বলো মাত্রই পড়েছিলাম ভি আর 1/P হচ্ছে ব্যস্তানুপাত, আর এখানের মধ্যে কি হয়েছে ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/P কে নিয়ে কাজ করব। সো যখন তোমার কোয়েশ্চেন করে দিতেছে যেখানে ভি আর 1/P এর গ্রাফ আঁকবো, তখন কিন্তু গ্রাফটা খুবই সহজ, তাই না? জাস্ট ওয়াই ইকুয়ালস টু এম এক্স হয়ে যায়, আমরা সবাই পারি এটা। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, এটা কি এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হয়ে যায়, এটা আমরা পারি। কিন্তু সবই মানে যেটা মনে রাখতে হয় এক্সামের জন্য সেটা যদি একটু বলে দিই, সেটা হচ্ছে এরকম টাইপের, যেখানে কি হইলো এই পার্টটুকু নিয়ে কাজ করতেছি। এবার এই পার্টটুকুর মধ্যে কি হইছে, ধরো তোমাকে বলছে এবার ভি আর পি এর গ্রাফটা আঁকতে, ঠিক আছে? তাহলে এখন কি হইলো, এখন আমাকে বলছি ভি এবং পি এর গ্রাফটা আঁকো। তাহলে বলো আবার সেম সূত্রই, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/P ছিল কিন্তু, এবার কিন্তু ক্রস গুণ করবো, তাহলে কি পাচ্ছি, পিভি ইজ ইকুয়ালস টু কে পাচ্ছি। তাহলে আমাকে বলো কি হবে এখানটার মধ্যে, এখানের মধ্যে এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে সি। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু সি যখন হয়, তখন এটাকে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হয়ে যায় না? মনে আছে কিনা এটা কি হয়, আয়তাকার অধিবৃত্ত, সাবধান কিন্তু, হ্যাঁ? এটা কিন্তু অনেকগুলো বইতে পরাবৃত্ত লেখা আছে, বইয়ে ঠিক করে নিও তোমরা, হ্যাঁ? এটা কিন্তু আয়তাকার অধিবৃত্ত হবে, এটা কিন্তু আয়তাকার অধিবৃত্ত হবে। ওকে, দেখো এটা এমসিকিউ তে প্রচুর আসে, তা আয়তাকার অধিবৃত্তের একটা গ্রাফ হয়ে যাবে। খুব ভালো কথা। চলো তার পরেরটার মধ্যে কাজ করতেছি, তাহলে লাস্টটা একটু আমাকে বলে ফেলো দেখি তোমাদের মনে আছে কিনা।
আমার পিভি ইজ ইকুয়ালস টু কে ছিল। তাই তোমাকে কেউ যদি পিভি আর টি এর গ্রাফটাও আঁকতে বলে, তাও কিন্তু জিনিসটা কোনো ভ্যালুতে, টি এর ভ্যালু তুমি যত মন চায় চেঞ্জ করো, বা পি এর ভ্যালু এখানে তুমি টি এ না দিয়ে পি এর ভ্যালু এখানে পিও যদি দাও, ঠিক আছে, বা ভিও যদি দাও, তাও কিন্তু আমার ভ্যালুগুলো সেমই থাকবে। সো এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু হয়ে যাবে, কারণ আমার পিভি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট। তুমি যত মন চায় চাপ, যত মন চায় প্রেসার, যত মন চায় ভলিউম চেঞ্জ করো, জিনিসটা একই আসবে। ওকে, এটা ইজিলি এখানে বলা আছে। সো বয়েল চার্লসের তিনটা সূত্র এখানে এক লাইনে বলে দাও আর কি, ঠিক আছে, আর কিছু না। এবার শেষমেশ তোমরা একটা গ্রাফ একটু ট্রাই করো এবং আমাকে অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? তো ছোট বন্ধুরা একটু বলে ফেলো দেখি, যদি তোমাকে এখানে আমি লন কে ভার্সেস এখানে ধরো লন পি আর লন ভি এর গ্রাফ আঁকতে বলছি, তাহলে এবার তোমরা আমাকে অ্যান্সার দাও যে এটা কিরকম টাইপের হবে। তোমরা আমাকে বলো গ্রাফটা কিরকম টাইপের হবে, একটু জনগণ বলে ফেলেন, বলে ফেলেন এই গ্রাফটা কিরকম টাইপের হবে বলেন। এক্স্যাক্টলি, আগে আমরা ইকুয়েশনটা ঠিক করব, চমৎকার, ঠিক আছে। তাহলে আমরা আগে থেকে জানি যে পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে কে, দুইটার মধ্যে লন আছে, তাই আমি লন দিয়ে গুণ দিচ্ছি, তাহলে লন পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে লন কে। তারপরটা কি হবে, তারপরটার মধ্যে হচ্ছে লন পি, সরি, তারপরটার মধ্যে কি আছে, লন পি প্লাস লন ভি, এখানের মধ্যে হচ্ছে লন পি প্লাস লন ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে লন কে। তাহলে বলো লন পি ইজ ইকুয়ালস টু কি আসতেছে, লন পি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লন ভি প্লাস হচ্ছে লন কে চলে আসছে। তো এখন তোমরা আমাকে বলো, এখানে অবশ্যই এটা কি ওয়াই অক্ষ বরাবর আছে, তো বসাও ওয়াই অক্ষ বরাবর। এটা কি আছে এক্স অক্ষ আর ভি ভি সেম করে ফেলছি না, এটা তো চলে যাবে এই সাইডে, লন ভি হবে তাই না, একটু ভুল লিখে ফেলছি, ঠিক করে দিই, এটা হচ্ছে লন ভি হবে, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে কি ওয়াই অক্ষ বরাবর আছে বসাইলাম, এটা কি আছে এক্স অক্ষ বরাবর, তাহলে বসাইলাম এক্স এ, আর এটা কত সি, কনস্ট্যান্ট ভ্যালু তাই না, তাহলে এটা কি অবশ্যই এরকম ভাবে ওয়াই অক্ষের ছেদাংশ থাকবে, তাই না? যেখানে ঢালের ভ্যালু কিন্তু কত বলতো, ঢালের ভ্যালু কিন্তু -1। সবাই কি পারবো কিনা একটু আমাকে বলো তো দেখি, ঢালের ভ্যালু -1, সবার কি মনে পড়ছে জনগণ, এটা আমাকে বলো না। সবার কি মনে পড়ছে, একটু ছোট্ট করে ছোট্ট বন্ধুরা ছোট্ট হয়ে বলে ফেলো, সবার মনে পড়ছে কিনা। হুম, ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানটার মধ্যে একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার দিবা তোমরা, এখানেই দিবা, ঠিক আছে। তাহলে একবারে বলে ফেলো দেখি, সাপোজ তোমার এখানে কাজটা করতেছি, এখানে আমরা জানি যে তাপমাত্রাকে ফিক্স রাখতে হয় তাই না। তো এখন ধরো হচ্ছে তুমি তিনটা গ্রাফ আঁকতেছো এবার, এটা একটা, এটা একটা, এটা একটা। তুমি T1 টেম্পারেচারে এরকম একটা গ্রাফ পাইছিলা, T2 তে পাইছিলা এরকম, T3 তে পাইছিলা এরকম, তার মানে হচ্ছে তিনটা, যে তিনটাকে তুমি স্থির রাখছো, ওই স্থির এর তিনটা তাপমাত্রা রাখছো তুমি, ঠিক আছে, 25 ডিগ্রিতে স্থির করছো একবার একটা গ্রাফ পাইছো, 30-এ একবার, এটা একবার, তাহলে T1 T2 T3 এর মধ্যে সম্পর্ক আঁকতে বলছে। তাহলে যেন কেমনে কাজ করি আমরা, তোমরা একটা আনসার দাও দেখি, মনে আছে কিনা। তো সবার আগে কি করি আমরা, ওয়াই অক্ষের উপর একটা লাইন টেনে ফেলি, তাই না? এরপর কি হয় মনে আছে কিনা, যে ওয়াই অক্ষের উপর যখন লাইনটা টেনে ফেলো, তখন ও কিন্তু পয়েন্টে পয়েন্টে ছেদ করে, যেমন এই পয়েন্টে যখন ছেদ করে, তখন সেটা কিন্তু কি V3, এই পয়েন্টে যখন ছেদ করে সেটা কিন্তু কি V2, এটা কিন্তু V1, তাই না? এবার এই দিকে বরাবর চিন্তা করে দেখো তো, তোমরা বলো এটা কি V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, তাই না? তাহলে এবার তোমরা বলো ওয়াই অক্ষে উপরের দিকে আনলে কি ভলিউম বেড়ে যায়, তাহলে আমাকে বলো কি হবে, V3 তাহলে সবচেয়ে বড় হবে, তারপর কি V2, তারপর হচ্ছে V1, তাই না ভাই, তাই না ভাই, তাই না? কারণ V1টা সবার নিচে আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো ভি আর টি কি সমানুপাতিক না, সমানুপাতিক তাহলে যার ভি বড় তার বাই ডিফল্ট টিও কি বড় আসবে। তো T3 T2 T1, সবাই কি ফাইনাল এমসিকিউটা বুঝতে পারছি, পারা যাবে ভাইয়া? সবাই একটু আমাকে বলো পারা যাবে কিনা, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি শেষ করে ফেলছি, ঠিক আছে ভাই। ওকে, চলো এই পর্যন্ত তাহলে হয়ে গেল, তাহলে আগাই আমরা এবার। চলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল, এবার এখানে আমি যা যা কিছু বলছি না, ওই প্রত্যেকটা জিনিস এই পেজে আরো সুন্দর করে দেওয়া আছে, কারণ অনেকে আমার হাতে লেখা বুঝো না, তো তো সুন্দর করে এখানে দেওয়া আছে, একটু বাসায় নিজে প্র্যাকটিস করো, তাইলে ইনশাল্লাহ হবে। ওকে, সবকিছু এখানে বলে দেওয়া আছে, বাসায় একটু দেখবা, তাহলে ইনশাল্লাহ সবগুলো পারা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তাহলে হয়ে গেল। তাহলে এবার একটু ছোট্ট করে এই পর্যন্ত আমরা পারলাম, এবার বয়লের সূত্র পারলে চার্লসের সূত্র হুবহু সেম টাইপেরই, জাস্ট চার্লসের সূত্রের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে অল্টারনেট করেছিলাম আমরা, যে ভি থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি নট, তারপর কি ভি নট থিটা ডিভাইড বাই হচ্ছে 273, এরকম একটা জিনিস কিন্তু ছিল।
এবার থিটার জায়গায় আমরা অনেক সময় দেখবো এই কোশ্চেনের মধ্যে থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ, অনেক সময় তুমি দেখবে যে থিটা ইউজ না করে কোশ্চেনের মধ্যে ডিগ্রি সেলসিয়াস বলছি স্মল টি দিয়ে। তো এটা দিয়ে করলেও কিন্তু হবে, মাথায় রেখো এটা কিন্তু টি দ্বারা বোঝাচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, স্মল টি মানে কিন্তু টি ডিগ্রি সেলসিয়াস, তাও কিন্তু হবে। ওকে, তো এখন দেখো আমরা এখানে শুধু ইকুয়েশন করার চেষ্টা করি, তাহলে ভিটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা কি এম এক্স এর ভ্যালু, রাইট, এম এক্স এর ভ্যালু। তাহলে বলে এখানে ঢালের ভ্যালু কত আসতেছে, ঢালের ভ্যালু কিন্তু আসতেছে v0/273, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে একটু, ঠিক আছে, মনে রাখতে হবে। আর যদি তুমি কোনো একটা অক্ষকে পিছনের দিকে বর্ধিত করো, তাহলে কিন্তু ও যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে কিন্তু গ্যাসের যে আয়তনটা তাত্ত্বিকভাবে জিরো হয়, ঠিক আছে, গ্যাসের আয়তন যে পয়েন্টে তাত্ত্বিকভাবে জিরো হয়, থিওরিটিক্যালি জিরো হয়, তাত্ত্বিকভাবে তাত্ত্বিকভাবে যদি জিরো হয়ে যায় তখন এটাকে কি বলবো আমরা, পরম শূন্য তাপমাত্রা। সো এটা হচ্ছে ভাইয়া পরম শূন্য তাপমাত্রা হবে, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার জন্য কার কার জন্য হয়, -273 বা হচ্ছে, সরি, এটা হচ্ছে -273°C অথবা 0 কেলভিনকে আমরা এটা বলে থাকি, ঠিক আছে, মাথায় রেখো। ওকে, তাহলে চলবে। ক্লিয়ার পর্যন্ত সবার কি মনে পড়ছে ভাইয়া, একটু বলেন দেখি ভাইয়ারা, কার কোন কোয়েশ্চেন আছে এ পর্যন্ত, বলেন। পারবো, পারবো, ঠিক আছে। এর মধ্যে জাস্ট মনে করাই দেয়, এটাকে একটু অল্টারনেট করলে কিন্তু আমরা পরের সূত্রটা পেয়ে যাই, যেটা কি ছিল, যেটা ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি, ঠিক আছে, ভি সমানুপাতিক টি এর যে সূত্রটা কিন্তু এখান থেকে আসছে। ওকে, সো যেমন প্রথম সূত্রটাই কি আছে, ভি সমানুপাতিক টি ছিল, সো এখানে কি ভি ইজ ইকুয়ালস টু কে ইনটু টি ছিল, সো এখানে কিন্তু ওয়াই ইকুয়ালস টু এম এক্স চলে আসছে, তাই কিন্তু এখানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাইছি। এবং এখানে কি P1 P2 3 দিয়ে একবারে আছে, তো তুমি এরকম একটা সম্পর্ক পাবা। ওকে, একইভাবে তোমরা যারা পারো না একটু জাস্ট চেষ্টা করে দেখো, কিন্তু ওয়াই অক্ষ বরাবর লাইন টানবা, টানলে কি হবে, এখানে ও V3 বরাবর ছেদ করবে, ও V2 বরাবর ছেদ করবে, V1 বরাবর ছেদ করবে। এবার তিনটা ভলিউমের ভিতরে যে ভলিউমটা ওয়াই অক্ষ বরাবর সবচেয়ে উপরে আছে, তুমি চিন্তা করে দেখো কি হয়, সবসময় কিন্তু ওয়াই অক্ষ জিরো, এটা কিন্তু ওয়াই অক্ষের পজিটিভ দিক, তো এটা 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এমনি কিন্তু আগাবে। তো অবশ্যই ওয়াই অক্ষের পজিটিভ দিকে উপরের দিকে গেলে কিন্তু ভলিউম বাড়ে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমার V1টা সবচেয়ে বড়, তারপর V2, তারপর কিন্তু V3। আর ভি আর পি কিন্তু কি ব্যস্তানুপাত, তো যার ভলিউম বেশি তার কিন্তু পি কম, তাই না, তাহলে P1 হবে ছোট, P2, তারপর হচ্ছে P3, সো P3 কিন্তু সবচেয়ে বড়ই আসে, তাই না ভাইয়ারা, এটা কিন্তু লেখা এখানে P3 সবচেয়ে বড়। ওকে, সাবধান। এরপর একটা আমাদের সিমিলার ওয়েতে কাজ করা আছে, তো দেখে নিও তোমরা, এখানে সেম ওয়েতে কাজ করা আছে, V1 T1 সবকিছু করা আছে, ঠান্ডা মাথায় করে দেখবা যে V1 সবচেয়ে বড়, V2, তারপর কি P1 সবচেয়ে বড়, তারপর V2, তারপর V3, যে মার্ক করা আছে এখানে। আর যার V বড় তার P হচ্ছে সবচেয়ে ছোট হয়, তাই না, P2, তারপর হচ্ছে P3, এই যেখানে কর্নার লেখা আছে, দেখে নিও সবাই। ওকে, পারবো। ওকে, চার্লসের সূত্রগুলো পারবো ইনশাল্লাহ। তো চার্লস পারলে হচ্ছে গেলুসেকের মধ্যে নতুন কিছুই নাই, ঠিক আছে, একই সূত্র, জাস্ট মাথায় রাখবে এখানে জাস্ট কি হবে, ভি এর জায়গায় পি চলে আসবে। তো কেউ যদি পি থিটা নাও তাহলে এখানে আসবে হচ্ছে P0 প্লাস কি P0 থিটা ডিভাইড বাই হচ্ছে 273, আর এটার থেকে ইকুয়েশনটা কি পাওয়া যাবে, পি আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক, সরি সমানুপাতিক, তাই না, এ পাওয়া যাবে। তো পি ইকুয়ালস টু কেটি আসবে, ওইভাবে কাজটা করতে হবে আর কি। একই ইকুয়েশন বারবার করে আছে, ওই যে আবার একই ভাবে অক্ষ বরাবর লাইন টানবা, লাইন টানে একটু জাস্ট বলে দিবা, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, পারবো। এবার তাহলে খেয়াল করো ভাইয়ারা, সবগুলা করে ফেলছি আমরা। এবার আমাদের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু গুলা আছে যেগুলো পরীক্ষায় আসে। সাপোজ এসটিপি বলতে কি বুঝাবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে, এটা কখন ইউজ করব, যখন 273 কেলভিন কে বুঝাবে আর 1 অ্যাটমসফিয়ার কে বুঝাবে। আর এসটিপি তে এর 1 মোল কোন একটা গ্যাসের, 1 মোল গ্যাস এর 1 মোলের ভলিউম কত পাওয়া যাবে, 22.4 লিটার পাওয়া যাবে, ঠিক আছে। এখানের মধ্যে লেখা আছে দেখো, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু পড়া লাগবে ভাইয়া, প্রত্যেকটার ফুল ফর্ম পড়া লাগবে ভালো মতন, তাপমাত্রা চাপ, এই পুরো ছকই কিন্তু ফরজ, ঠিক আছে, এই ফুল ছকটা কিন্তু ফরজ, সাবধান, ঠিক আছে, এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে প্রিলি এক্সামে বিশেষ করে। ওকে, ঠিক আছে, ফুল ফর্ম গুলা, তারপর হচ্ছে কোনটাতে তাপমাত্রা কত, কোনটাতে চাপ কত, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, হ্যাঁ, সাবধান একটু। ওকে, এগুলো যেন ভুল না যায়। সবাই ক্লিয়ার কেন তোমাকে বলবো, সবাইকে ক্লিয়ার জনগণ একটু আমাকে বলবা। ওকে, ঠিক আছে, তাহলে কমেন্টটা আমরা দেখে ফেললাম, সবাই মোটামুটি বলতে পারতেছো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। তারপরে হচ্ছে ভাই আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এবার আমরা বয়ের চার্লসে জাস্ট আর একটু হেডস আপ দিয়ে যাব, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টটুকুর মধ্যে একটা ছোট্ট জিনিস তোমরা একটা আমাকে বলবা একসাথে, হ্যাঁ। সবগুলোর মধ্যে কিন্তু একই কথা বারবার, P1 এর যা একক,
পি টু একক সেম হইতে হবে, ভি ওয়ান এর একক ভি টু একক সেম হইতে হবে। সবগুলোতে সেম কথা যে দুই সাইডের একক কিন্তু কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। পি1 পি2 সেম হওয়া লাগবে, ভি1 ভি2 সেম হওয়া লাগবে, টি1 টি2 সেম হওয়া লাগবে। বা যদি এককগুলো একবারে বলে দেই তাহলে ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 101 101 325 প্যাসকেল ইজ ইকুয়ালস টু কিন্তু 101.325 কিলো প্যাসকেল, রাইট? আর তুমি যদি এই সেম জিনিসটাকে আবার মিলিমিটার এইচজিতে নিতে চাও তাহলে আসবে 760 মিলিমিটার এইচজি ইজ ইকুয়ালস টু হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। তো এটা খুব ভালো করে মাথায় রাখবো, ওকে? আর একটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া 1 মিটার কিউব, মাথায় রাখবো 1 মিটার কিউব সমান কিন্তু 1000 ডেসিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউবকে কিন্তু আমরা 1000 লিটারও বলে থাকি, রাইট? আবার একটা কি, আর একটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব যেটা আছে, সরি 1 ডেসিমিটার কিউব যেটা আছে, সে 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়ালস টু কিন্তু কি 1 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার কিউব। এটা মানে কি বলতো, এটা মানে কিন্তু 1000 ml। তাহলে এবার তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, তোমরা একটু কমেন্টে অ্যান্সার দাও তো দেখি ভাইয়া। তাহলে বলো তো 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান কত ml? একবার অ্যান্সার দাও দেখি, বলো 1 মিটার কিউব সমান কত ml, কমেন্টে অ্যান্সার দাও ভাইয়া। ঠিক আছে, ওকে। এগুলো আর বইলো না ভাই, এগুলো প্রচুর প্যারা দেয়। বিশেষ করে এমসিকিউ তো আমার এখনো মনে আছে। এই স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই অ্যাম্বিয়েন্ট বানাম কয়বার যে ভুল করছি মানে আল্লাহই জানে শুধু। আর এই যে এই প্রত্যেকটা ভ্যালু কোনটা 22.4, কোনটা 24.789, এটা তো ধ্বংস করে ফেলছে মানে। মানে ভাইগুলো মনে থাকতো যে জুন 25, এটা কত 1 অ্যাটমসফিয়ার, এটা 100 কিলো, এগুলো মনে থাকতো। কিন্তু এই 22.4 আর 24.789, বিশেষ করে 24.789 মানে বহুত প্যারা দিছে জীবনে, ঠিক আছে? সো এটা আর কি, আর কিছু না। বলো কত এমআর বলো দেখি। এটা কিন্তু 10 টু দি পাওয়ার 6 হবে, তাই না? তাহলে এটা যদি একটু ভেঙেই বলি, 1 মিটার কিউব সমান কত, 1000, 1000 লিটার। আবার 1000 লিটার সমান কি 1000 গুণ 1000, এত ml হয়ে যাবে, তাই না? তাহলে একবারে করলে কত আসবে, 10 টু দি পাওয়ার 6 চলে আসবে কিন্তু এত ml, ঠিক আছে? একবার জাস্ট এমসিকিউর জন্য বলে দেওয়া, ঠিক আছে? এবার যা পারা দরকার ইনশাল্লাহ একটু দেখে নিও তাইলেই হবে, ওকে? একটু দেখে নিও তাইলেই হবে, আমি একটু বক্স করে দেই তারপর পড়তে আগে ইজি হবে। ঠিক আছে, এটা হচ্ছে চাপের টুকু, আর এটা হচ্ছে ভাইয়া আমার আয়তনের টুকু, আয়তনের টুকু, ঠিক আছে? ভালো করে দেখো একটু তাইলেই চলবে। এবার পরেরটার মধ্যে যখন কাজ করতেছি, তাহলে কি আছে একটু দেখো। পিভি কস এনআরটি তো আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? একটু যদি গুছাই লিখে দিই একটু, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি আছে, যেখানে একবার আমি বলে দিব, হ্যাঁ একটু ভালো করে মাথায় শুনবো। সেটা হচ্ছে ভাইয়া যখন কাজটা করতেছে, যদি পি এর ভ্যালু যদি অ্যাটমসফিয়ার হয় আর ভি এর ভ্যালু যদি লিটারে হয়, তখন তুমি মনে রাখবা আর এর ভ্যালু বাই ডিফল্ট 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন বসাবো, একদম সিম্পল কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, এটা গেল 1 নাম্বার এর মধ্যেই। 2 নাম্বারের কথা হচ্ছে কি ভাইয়া, যে যদি পি এর ভ্যালুটা আমি প্যাসকেলে বসাই এবং যদি ভি এর ভ্যালুটা হচ্ছে আমরা মিটার কিউবে বসাই, তাহলে কিন্তু আর এর ভ্যালু বসবে কত, 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আবার 3 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, যে কোনো শক্তির ক্ষেত্রে সাপোজ তুমি হচ্ছে শক্তি জুলে নিয়ে কাজ করতেছো, অথবা তুমি কি ভোল্টেজ নিয়ে ডিল করতেছো, অথবা তুমি কি ধরো যে কোনো একটা এসআই একক নিয়ে ডিল করতেছো, তাহলে মনে রাখবা তখন কিন্তু আর এর ভ্যালু কত বসাইতে হয়, 8.314 এত জুল পার মোল পার কেলভিন বসাইতে হয়, ঠিক আছে? এই হচ্ছে আমার বেসিক কথাগুলো আর কি। আর কোথাও যদি তুমি সিজিএস ইন কেস পেয়ে যাও, ঠিক আছে, লাইক পি এর ভ্যালুটা কি সেন্টিমিটার এইট জিতে আছে, তারপর কি তোমার হচ্ছে ভি এর ভ্যালুটা সেন্টিমিটার কিউবে আছে, এরকম যদি পাও, শুধু ওই সিনারিওতে তুমি আর এর ভ্যালুটা 8.31 × 10⁻⁷ এত কি আর্গ সেকেন্ড বলতে পারো, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা, বাট আমি জাস্ট আর এর ভ্যালুগুলো একবারে বলে দিলাম, কারণ এই আর এর ভ্যালুগুলো নিয়ে তোমরা খুব প্যাচ লাগায় ফেলো কেন জানি, ঠিক আছে? কারণ আর এর ভ্যালু কিন্তু পুরো মানে পুরো কেমিস্ট্রিতে অনেক বেশি লাগে, তো একটু সাবধান, হ্যাঁ? আচ্ছা, এবার যদি পরে ইকুয়েশনটা একটু দেখাই দিই, পিভি কস্ট এনআরটি তোমরা পারবাই। এবার পিভি কস্ট এনআরটি ছাড়াও আরেকটা জিনিস কি ছিল, যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটির মধ্যে এন এর ভ্যালু কিন্তু অনেকভাবে বসানো যাবে, যেমন ডাব্লিউ বাই এম আর টি বসানো যায়, এটা একটা সূত্র হইতে পারে। আবার তুমি একটু ক্রস গুণ করে কাজটা যদি করো তাহলে কিন্তু পিএম ইজ ইকুয়ালস টু ডিআরটিও চলে আসে, যেখানে ডি দ্বারা কি বুঝায়, ডি দ্বারা কিন্তু আমরা ডেনসিটি বা ঘনত্ব বুঝাইতেছি, তাই না? ডেনসিটি বা ঘনত্ব। এবার এই ডেনসিটি বা ঘনত্ব থেকে কিন্তু আরো অনেকগুলো সূত্র বের টের করা যায়, ঠিক আছে? যেমন তুমি ধরো শুধুমাত্র কার কার মধ্যে সম্পর্ক চাও, ধরো তুমি পি ডি আর টি এর সম্পর্ক চাও, তাহলে কিন্তু তুমি একবারে কি লিখতে পারো বলো তো, P1 D1/T1 ইজ ইকুয়ালস টু P2 D2/T2 লিখতে পারো, তাই না? দেখো পিটা ডি আর টি এর কি সমানুপাতিক,
তাই না? সো এখান থেকে নিয়ে আসছি আর কি, ঠিক আছে, পি সমানুপাতিক কি ডি আর টি চলে আসছে যখন আমার এম আর কি আরটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এই দুটো কনস্ট্যান্ট হলে কি পি আর ডিটি গুণফল কি সমানুপাতিক। সো এখান থেকে আসি আর কি যে কে দিয়ে কাজ করলে পি ডিটি ইকুয়ালস টু কে হয়ে যায়, তাই না? পি বাই ডিটি ইজ ইকুয়ালস টু কে হয়ে যায়। ওইখান থেকে আমরা এই ভ্যালুগুলো নিয়ে আসছি, জাস্ট বলে দেওয়া, হ্যাঁ, জাস্ট বলে দেওয়া, আর কিছুই না। সো এই কয়েকটা সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে, যে কোনো জায়গায় আসতে জন্য আমরা সূত্রটা বসাইতে পারি। ওকে, চলো এই পর্যন্ত তাহলে হয়ে গেল, সামনে আগাই যদি একটু। তাহলে এবার জনগণ তোমরা একটু ছোট্ট করে আমরা কোশ্চেন সলভ করা শুরু করবো, তো একটু ছোট্ট করে তোমরা বলে ফেলবা, হ্যাঁ, ছোট্ট করে তোমরা বলে ফেলবা। তাহলে বলো ভাইয়া কি হবে, তারপর তোমরা বলে ফেলো কি হবে এই পার্টটুকুর মধ্যে। চলো একটা ম্যাথ করি, ম্যাথ করে তোমরা একটু কোশ্চেন মানে কমেন্টে অ্যান্সার দিও, ওকে? কারণ আমার তো করতে ভুল হইতেই পারে, তো কেউ ভুল টুল গেলে বইলো। বলো কি হচ্ছে, তাপ এখানে দেওয়া আছে চাপ, এখানে দেওয়া আছে কি তাপমাত্রা, তাহলে কত 303 কেলভিন, তাই না ভাই? তাহলে বড় এটা কত হবে ভি এর এমএল, এখানে দেওয়া আছে এত, খুব ভালো কথা। এখানের মধ্যে তারপর কতটি অণু নিয়ে কাজ করতেছি, তো এখন কি হবে একটু তোমরা আমাকে বলো। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ছিল, তাহলে এখান থেকে কি পাচ্ছি, পিভি ইজ ইকুয়াল টু, যেহেতু অনুসংখ্যা চাইছে তাহলে এন বাই এন এ আর টি হয়েছে, তাই না? তো চলো ভ্যালুগুলো বসাই, পি এর ভ্যালু বসাবো অ্যাটমসফিয়ারে, তাহলে বলো 750 ছিল, এটাকে 760 দিয়ে ভাগ দিলাম যেন সে অ্যাটমসফিয়ারে চলে আসে। ভি এর ভ্যালু কত ছিল, ভি এর ভ্যালু ছিল 950, এটাকে 1000 দিয়ে ভাগ দিব যেন সে কিসে চলে আসে, লিটারে চলে আসে। এবার এন বাই এন এ এটা ছিল, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর যে নাম্বারটা আছে সেটা বসাই দিছি, ইজ ইকুয়ালস টু কত, এখানে আর এর ভ্যালু কত বসাবো তোমরা বলো দেখি, 0.0821, কারণ পিটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ভিটা হচ্ছে লিটার, তা আর এর ভ্যালু 0.0821 বসছে, ঠিক আছে? এরপরটা কত হবে, টি এর ভ্যালু 303 কেলভিন। তো সুন্দর করে ক্রস গুণ করে দাও, দেখো তো অ্যান্সারটা মিলে কিনা। একটু বসায় দাও, দেখো অ্যান্সারটা মিলছে কিনা। যদি ঠিক মতো করো তাহলে মোস্ট লাইকলি অ্যান্সারটা এ নাম্বারটা হওয়ার কথা, করে দেখো। এ নাম্বারটা হওয়ার কথা 0.197 10⁻23, এটা আসার কথা বোধ হয়, ঠিক আছে? তো এটা মনে হয় এ নাম্বারটা হবে, এ নাম্বারটা। সবাই দেখো তো মিলে কিনা অ্যান্সার, মিলে একটু চ্যাট বক্সে ওয়াই বইলো ভাইয়া। সবাই বুঝছি এ পর্যন্ত? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। সবাইকে অ্যান্সার মিলছে কিনা একটু দেখো তো ভাইয়া, কারো কি সমস্যা আছে কোনো? ক্লিয়ার? হুম, দেখো ডি নাম্বার লাগাও না কিন্তু ভাই, এটা কিন্তু 94 আছে, 94 আছে, ঠিক আছে, জিরো মানে 1.9 হলে হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু এরকম, ঠিক আছে, সাবধান। ওকে ঠিক আছে, ওকে তাহলে এই পর্যন্ত হইলো, সামনেটা আমরা যাই। ওকে আগাবো, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, ওই তো ওই ছোট ছোট কিছু জিনিসপাতি হয়তো এরকম হইতে পারে, ওই দশমিক পরে 3 ঘর পর্যন্ত একটু খেয়াল করো আর কি, তাইলে হবে 2-3 ঘর পর্যন্ত চেক করে তো মিলাইতে পারবে আর কি, সমস্যা নাই, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে 96 হওয়া লাগতো, 97 আসা লাগতো, যদি 1.97 হইতো তাহলে এটা কিন্তু অ্যান্সার হইতো, ঠিক আছে? তার মানে এরকম ছোট ছোট ভুল ঠিক হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত পারবো, ওকে, সমস্যা নাই। তাই এই পর্যন্ত হয়ে গেল, পরেরটা করে ফেলি আমরা। পরেরটার মধ্যে কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 760 মিলিমিটার চাপে O2 এর ঘনত্ব দেওয়া আছে, তার পরের অংশ নিয়ে আমরা কাজ করে ফেলবো, রাইট? তো চলো করে ফেলি। এবার তাহলে বলো, কোশ্চেনের মধ্যে কি তাপমাত্রা দেওয়া আছে, সো T1 এর ভ্যালু বলা আছে ধরো 273 কেলভিন, এখানের মধ্যে কি P1 এর ভ্যালু দেওয়া আছে, এরপর ঘনত্ব দেওয়া আছে D1, পি T2 এর ভ্যালু কত দেওয়া আছে, T2 এর ভ্যালু দেওয়া আছে 296 কেলভিন, এরপর এখানের মধ্যে P2 এর ভ্যালু বলা আছে, আর এখানের মধ্যে D2 বের করতে বলছে। তো এই যে একটু আগে লিখে আসছিলাম যে পি ডি আর টি, এই তিনটার মধ্যে সম্পর্ক কেমন হয় মনে আছে, ওই যে পি বাই ডিটি ইজ ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট বলছিলাম, তাহলে কি লিখবো আমরা, P1/D1 T1 ইজ ইকুয়ালস টু কত, P2 হচ্ছে D2 T2। তাহলে চলো জনগণ ভ্যালুগুলো বসাই দিই দেখে দেখে। P1 এর ভ্যালু কত, কি বলছে, P1 P2 একক সেম থাকতে হবে, তো একক সেম থাকলে কিন্তু আর চেঞ্জ করার দরকার নাই। যেমন এখানে আছে 760, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 720, 2 মিলিমিটার এইচজি তে আছে, তো আমার একক চেঞ্জ না করলেও চলবে, ওকে। তারপরটা D1 এর ভ্যালু কত আছে, 1.43, বুঝো এবার এটা যেহেতু গ্রাম পার লিটারে বসাইছো, তাহলে এখানেও কিন্তু গ্রাম পার লিটারে চলে আসবে অ্যান্সার, সাবধান, হ্যাঁ। তারপরটা বসাও দেখি, তারপরের মধ্যে T1 একটা কত আসছে 273, আর একটা আসছে হচ্ছে 296, ক্রস গুণ করে দাও অ্যান্সার চলে আসবে। দেখো পারতেছি কিনা, সবাই একটু করে দেখো অ্যান্সার মিলতেছে কিনা, হ্যাঁ, না মিললে আমাকে একটু বলো, আমার আজ ভুল হইতেই পারে। 760 গুণ কত 296 ডিভাইড বাই কত 1.43, 1.43 ইন্টু কত 273,
273 ভাগ কত? ভাগ হচ্ছে 720। অ্যান্সার আসে হচ্ছে, দেখো তো অ্যান্সার মিলে কিনা সবার, সবাই একটু দেখো অ্যান্সার মিলে কিনা। 1.25 আসছে আমার, তোমাদের সাথে আমার অ্যান্সার মিলে 1.25 আসছে আমার, তাই না? আমার অ্যান্সার 1.25 আসছে, সবার কি আমার সাথে অ্যান্সার মিলে? আর যেহেতু হচ্ছে এটা গ্রাম পার লিটারে বসাইছিলাম, এটা যেহেতু গ্রাম পার লিটারে বসাইছিলাম, তাহলে এরকম কিন্তু গ্রাম পার লিটারে বসাবো, ঠিক আছে? তাহলে বলো এটা কত হবে, এখানে ডি নাম্বারটা। এই চ্যাপ্টারে কিন্তু এককে খুব সাবধান, এককে খুব সাবধান, ঠিক আছে? ইউনিট ভালো করে কেয়ার করে কিন্তু এই চ্যাপ্টারে খেয়াল করবো, ওকে? কারণ এই চ্যাপ্টারে এই ইউনিট নিয়ে প্রচুর গ্যাঞ্জাম আছে, ওকে? চলো, তাহলে আমরা দুইটা ম্যাথ করে ফেলছি, চলো 3 নাম্বার ম্যাথে চলে যাই। 27 ডিগ্রি তাপমাত্রায় এত চাপে এই গ্যাসের ভর বের করতে বলছি, ভর তার মানে হচ্ছে ডাব্লিউ বের করতে বলছি। কতবার আসছে সেটা দেখো ভাই। তাহলে বলো এবার সূত্র কি? পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, যেখানে এন এর ভ্যালু কত বসাবো? ডাব্লিউ বাই এম, কারণ ভরের কথা বলছে। তো চলো ডাব্লিউ বাই এম আর টি। বলো মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত কিন্তু CH4। সো আণবিক ভর কত? 12 + 4 মানে হচ্ছে 16, রাইট? তাহলে চলো ভ্যালু বসাই দিই। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 102 কিলো প্যাসকেল। তো কি এই 102 কিলো প্যাসকেলকে 101.325 দিয়ে ভাগ করলাম কেন বলো তো ভাইয়ারা? অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য। এবার এর আয়তন দেওয়া আছে 250, এই 250-কে 1000 দিয়ে ভাগ দিব কেন বলো তো ভাইয়ারা? যেন আমি লিটারে নিতে পারি, তাই না ভাইয়া? তাহলে এবার বলো তো এই লিটারে অ্যাটমসফিয়ারে কেন নিলাম? যেন আর এবারও 0.0821 বসানো যায়। এটা তাহলে 0.0821 বসাইতে পারছো, কারণ তুমি এখানে লিটার আর এখানে হচ্ছে এটিএম এটা নিছো, ঠিক আছে? এবার তাহলে বলো টি এর ভ্যালু কত? দেওয়া আছে কত এখানে? 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তো এখানে বসাই দাও 300 কেলভিন। আর এখানে যেহেতু ডাব্লিউ বাই এম বের করবো, তো চলো ভ্যালুটা বসাই দিই। ডাব্লিউ তো ডাব্লিউর জায়গায় আছেই, আণবিক ভর হচ্ছে 16, ক্রস গুণ করে দাও, তাহলে এখান থেকে কিন্তু ডাব্লিউ এর ইউনিটটা চলে আসবে। সবাই বুঝছি কিনা একটু দেখবা, ঠিক আছে? একটু করে দেখো তো সবাই অ্যান্সার কত আসে এখানে। ওকে, সবাই ক্লিয়ার কিনা তোমাকে বলো, ঠিক আছে? করলে মনে হয় 0.82 সামথিং আসে, তো আমি একটু করে দেখি আরেকবার, ঠিক আছে? তাহলে কত আসে? 102 ইন্টু 0.25 ইন্টু 16, নিচে কত আসে? 101.325 ইন্টু কত আসে? 0.0821 ইন্টু হচ্ছে 300, তাহলে কত আসে এটা? 0.16 সামথিং আসে নাকি? একটু তোমরা করবা নাকি? 0.16 সামথিং আসে? হ্যাঁ। তো এটা হচ্ছে 0.16 গ্রাম চলে আসে। সো এটা কিন্তু ভাইয়া অবশ্যই এইটা অ্যান্সার হবে নান, কারণ অপশনের মধ্যে কোনটার মধ্যে কিন্তু এটা নাই, ঠিক আছে? সো অ্যান্সার হয়ে যাবে নান, ওকে? খুব খারাপ লাগে না যখন একটা এত বড় ম্যাথ করে পরে দেখে অ্যান্সার নয়, তাই না? কোনো অ্যান্সার নাই, খুব কষ্ট লাগে না? যাকে হইলো, চললো, ঠিক আছে। চলো পরেরটার মধ্যে যাই। পরেরটার মধ্যে কি বলছে এবার একটু দেখো, যে প্রমাণ অবস্থা ও চাপে কোন গ্যাসের মোলার আয়তন কত হবে? শোনো এটা হচ্ছে ছোটবেলার কোশ্চেন, মনে আছে কিনা? যে 1 মোল যে কোনো গ্যাসের যে কোনো গ্যাস যদি হয়, ঠিক আছে, তাহলে ওইটার 1 মোলের যে ভলিউম সেটা কিন্তু আজীবন 22.4 লিটার, যদি আমার এসটিপি নিয়ে কাজ করি আমরা, রাইট? তাহলে কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনটা আয়তন বেশি, এখানে কিন্তু কারো আয়তন বেশি হবে না। কারণ আলটিমেটলি কি হচ্ছে, সবার আয়তন কিন্তু সেম আসবে, ঠিক আছে? কারণ যদি মোলার আয়তন মানে কি, মোলার আয়তন মানে কিন্তু 1 মোলের আয়তন, তাই না? তো যে কোনো গ্যাস যদি সেটা গ্যাস হয়, তাহলে সবগুলোর মোলার আয়তন কিন্তু সেম হবে। তো কারোটা কিন্তু বেশি পাওয়া যাবে না। তো এখানে কিন্তু কারোটাই বেশি না, অ্যান্সার তাহলে কি হবে? কোনোটি নয়। মাথায় রাখতে পারবো? সবাইকে কথা বুঝছি? এখানে কিন্তু তোমার ম্যাথ করতে বসো না ভাই, ঠিক আছে? ওই যে অ্যাভোগাড্রো সুন্দর কিন্তু এই কথাটাই বলছে, যে সকল জিনিসের মধ্যে কিন্তু আমার গ্যাসের মোল সংখ্যা সেম হয়ে যাবে। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? তোমাকে বলো ভাই, পারবো? ছোট্ট বন্ধুরা ছোট্ট করে ছোট্ট হবে অ্যান্সার দিয়ে ফেলো, পারবো কিনা? পারবো? পারবো। তো চলো 5 নাম্বার ম্যাথটায় যাই। এবার বলছে অ্যালভিওলাইজে নামক একটা ছোট থলে আছে, এই থলেতে অক্সিজেন রক্তে ব্যাপৃত আছে, খুব ভালো কথা। এটা গড় যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের ভ্যালু দেওয়া আছে, এবং এর ভিতরে হচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ 14% দেওয়া আছে, খুব ভালো কথা। যদি এবার কি হয়েছে, যদি এবার হচ্ছে এখানের মধ্যে কি একটা 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এত ডিগ্রি ফারেনহাইটে দেওয়া আছে, ফারেনহাইট একটা ম্যাথ দেওয়া আছে। তাহলে এখান থেকে অ্যালভিওলার ভিতরে অনুসংখ্যা বের করতে বলছে। শোনো ব্যাপারটা ম্যাথটা অনেক সহজ, বাট জিনিসটা প্যাচাইছে হুদাই। যেমন
যেমন দেখো ভাই কি হইছে, তুমি সূত্র বুঝতে হবে ভাই, অনুসংখ্যা বের করতে বলছে। তো সূত্র খুবই সিম্পল, সূত্র হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? আর তারপর জানি কি হবে, পিভি ইজ ইকুয়ালস টু এন বাই এন এ আর টি, এটা বসবে মেইন সূত্র। এটা তো আমরা সবাই বুঝতেছি নাকি? এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই, আগে মেইন সূত্র লিখে ফেলো, তারপর তুমি পারিসংখ্যিক যে যে নিষ্পাতি আছে ওগুলো বের করবা। যেমন পি এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার কিন্তু বলা আছে, ঠিক আছে? এর ভ্যালুর ভিতরে চাপ 1 অ্যাটমসফিয়ার কিন্তু দেওয়া আছে। তো আগে চাপের ভ্যালু 1 অ্যাটমসফিয়ার বসায় ফেলো, যেটা যেটা আমি জানি, ঠিক আছে? এবার ভি এরটা তোমার বের করতে হবে। এন এর যে ভ্যালুটা আছে সে এন এর ভ্যালু তো আমি জানি, সো কি 6.02 × 10⁻23, এটাও বসায় ফেলো, কোনো সমস্যা নাই। ইনটু আর এর ভ্যালু কত হবে, এটা যেহেতু অ্যাটমসফিয়ার, তাহলে পরেরটা আমি কি চেষ্টা করব, পরেরটা আমি চেষ্টা করবো কোনোভাবে আমার লিটারে বসানো যায় কিনা। লিটারে বসাতে পারলে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে ওইখান থেকে, তাই না? তো এখানের মধ্যে 0.082 বসানো যাবে, ওকে? আর টি এর ভ্যালুটা করা যাবে। তো এবার তাহলে হচ্ছে মেইন সমস্যা যে জায়গাটা ওটা একটু ফিক্স করি। যেমন দেখো অ্যালভিওলারে গড় ব্যাসার্ধ দেওয়া আছে। সো বুঝো অ্যালভিওলাই জিনিসটা কিন্তু একটা গোলকের মতো, এটা ধরে আমরা ব্যাপারটা সলভ করব, ঠিক আছে? এখন আমাকে বলো, ওইখানের মধ্যে অ্যালভিওলাই যদি গোলকের মতো হয়, তাহলে ওর আয়তনের সূত্র কি হবে? ওর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হবে হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 আর কিউব। তো চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে 4/3 পাই। এবার কি করব, এটা দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটারে, তাহলে এবার কি করলাম আমরা এটাকে 23 নিয়ে কাজ করতেছি। এবার সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সে কি ডেসিমিটার হয়ে যায় না? ঠিক বলো তো ভাইয়া, ডেসিমিটার হয়ে যায়, ঠিক কিনা বলো? যে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু সেন্টিমিটার থেকে সে কি হয়ে যাবে, ডেসিমিটার হয়ে যাবে। আর ডেসিমিটার কি কিউব করলে কি পাওয়া যায় জনগণ, একবার বলো তো? ডেসিমিটার কিউব বা লিটার পাওয়া যায়। সবাই একমত কিনা তোমাকে বলো ভাই? 10 দিয়ে ভাগ করছি ডেসিমিটারে নেওয়ার জন্য, সাবধান কিন্তু, হ্যাঁ? যে আমার 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার ছিল, তাই এখানে আমরা 10 দিয়ে ভাগ করে ডেসিমিটার কিউবে নিয়ে নিছি, ওকে? তো তাহলে বসাই দিই, তাহলে কি কি হচ্ছে, 4/3 পাই নিয়ে কাজ করব 1416 ইন্টু কত আসতেছে এটা, 5 × 10⁻⁻4 নিলাম আমরা এখানে। তাহলে কত আসে এটা? এটা আসে হচ্ছে 5.236 × 10⁻⁻10 এত ডেসিমিটার কিউব বা এত লিটার। সবাই কি আমার কথার সাথে একমত কিনা তোমাকে বলবা? সবাই কি আমার কথার সাথে একমত? কার অসুবিধা আছে ভাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, পারবো তাইলে আমরা। ওকে, তাহলে এই পর্যন্ত কাজটা আমরা করলাম, তাহলে এখানে ডেসিমিটার মানে লিটার চলে আসছে। এবার আমরা কি পাচ্ছি বলতো, এর ভিতরে বাতাসে অক্সিজেনের পরিমাণ 14% পার মোল, তাই না? তার মানে কি 1 মোলের মধ্যে 14% আছে, তাহলে বাকিটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানের মধ্যে কিন্তু ভালো করে বুঝো, ভালো করে বুঝো ব্যাপারটা, যে এখানে যখন তুমি কাজটা করতেছো তখন কিন্তু এই পুরাটার মধ্যে কি আছে, ভিতরে বাতাসে অক্সিজেনের সংখ্যা, তুমি কিন্তু ফুসফুসের ভিতরে পুরা বাতাসটা নিচ্ছ। এবার তোমার শুধু অক্সিজেনকে নিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? তাহলে এবার কি হয়েছে, অক্সিজেনের অনুসংখ্যা বের করতে বলছে, তাহলে চলো এবার অক্সিজেন পার্সেন্ট বের করে ফেলি। তাহলে এখন চলো, একটার মধ্যে তাহলে কি এত পার্সেন্ট আছে, তাহলে 14-র মধ্যে কতটুকু আছে বের করে ফেলবো, রাইট? কারো কি অসুবিধা আছে এই পর্যন্ত? নাই। তাহলে এবার সুন্দর করে বের করে ফেলি, তাহলে 14% বের করে ফেলবো। তাহলে এবার O2 এর আয়তন নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে বলো, O2 এর পরিমাণ কতটুকু হবে? O2 এর পরিমাণ হবে এত পার্সেন্ট, তাই না? তাহলে 1 মোলের মধ্যে এতটুকু আছে, এতটুকুর মধ্যে কতটুকু আছে বের করে ফেলো, ঠিক আছে? চলো করে ফেলো, করে দেখো কত পার্সেন্ট আসছে এখানে। তোমরা একটু করে ফেলো, দেখো কত পার্সেন্ট আসছে এখানে। পারবো তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে এই টি এর এই পি এর ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? ওকে, কারো কোনো সমস্যা আছে ভাই? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আগে বলো, তারপর আমরা সামনে আগাচ্ছি। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন কি আছে কারো? আগে এটা বলো, যে আমরা ফার্স্ট অফ অল বাতাসের মানে অ্যালভেওলার ভিতরে কিন্তু সবগুলো বাতাস ঢুকছে, এরপরে আমরা 14% কাজ করবো, তাহলে অক্সিজেনের পরিমাণটা কত হবে, এত 14%। তো চলো কাজটা করে ফেলি, তাহলে 5.236 × 10⁻⁻10 ইন্টু 14 পার মোল নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা 1 মোল যদি বাতাস হয়, তাহলে তার মধ্যে কি পরিমাণ নিয়ে কাজ করতেছি সেই ভ্যালুটা আমরা বের করে ফেললাম। তাহলে এটা কত, এটা হচ্ছে 0.14 হয়ে গেল। তাহলে এটা আসলো 7.33 সামথিং। তাহলে 7.33 × 10⁻⁻11 এত লিটার চলে আসে, ডেসিমিটার কিউব আর কি, ঠিক আছে? চলে আসলো। তাহলে এটা যদি চলে আসে তাহলে ভ্যালুগুলো বসাই দিই, চলো। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি তাহলে 7.33 × 10⁻⁻11 এত লিটারে নিয়ে আসছি। তাহলে আর এর ভ্যালু কত হবে, 0.0821। এবার আমরা কিন্তু এখনো কি করি নাই, আমরা কিন্তু এখনো তাপমাত্রাটা বের করি নাই, তাপমাত্রা বের করি নাই, তাপমাত্রা বের করবো এখন। তাপমাত্রা দেওয়া আছে ফারেনহাইটে। তো সবাই এটা মনে আছে কিনা একটু দেখো তো ভাই। যদি সরাসরি টি এর ভ্যালুটা তুমি এখানে চাও, তাহলে কেমনে কাজটা করতে হয় মনে আছে? 5/9, এটা কি ছিল, F-32 প্লাস কি 273 এরকম ছিল না?
সবার কি মনে পড়ে কিনা আগে দেখো, তারপর আমরা সামনে আগাবো। সবার কি এই পর্যন্ত ব্যাপারটা মনে পড়ে? আগে দেখো, তারপর আমরা সামনে আগাই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এবার চন্দ্রকার কাজটা করে ফেলো দেখি ভাই, কত হয় এটা বলো তোমরা। ওকে, ঠিক আছে। তাহলে সুন্দর করে করে ফেলো। এখানে ভ্যালুটা বসায় দাও, এফ এ ভ্যালু নিয়ে কাজ করা যাবে, ক্যালকুলেটর করে দিলে হয়ে যায় এক্স্যাক্টলি। তাহলে 5/9 করে দাও। এটা কত? 98.6 মাইনাস কত? 32 প্লাস হচ্ছে 273, সরি 273 হবে এটা। তো এখানে মনে হয় 310 আছে আর কি। ঠিক আছে, 310 আসে। তো এখানে 310 বসায় দাও। এবার তুমি ক্যালকুলেশনটা করো, করলে যা আসবে তাই আমার অ্যান্সার। হ্যাঁ, এটা তোমরা সুন্দর করে করো, করার পর এন এর ভ্যালু যা আসবে তাই আমার মেইন অ্যান্সারটা হবে। মানে সবাই জিনিসটা বুঝছো তো নাকি? তাইলেই হবে। ওকে, সবার কার কোনো সমস্যা আছে? করে দেখো, 1.73 পয়েন্ট সামথিং আসে বোধ হয়। ঠিক আছে, করে দেখো। 1.73 10 সামথিং একটা আসে বোধ হয়। করে দেখো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে চলো পরেরটা চলে যাই। পরেরটার মধ্যে এবার এখান থেকে সহজ জিনিসপাতি। কি বলছে? একটি 5 লিটার আয়তনের পাত্রে 4 গ্রাম হাইড্রোজেন 7 গ্রাম নাইট্রোজেন দ্বারা পূর্ণ করা হয়েছে। তার 50 ডিগ্রিতে, 50 ডিগ্রিতে হলে, তাপমাত্রা 50 হলে মোট পাত্রের মোট চাপ কত? এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের আংশিক চাপ সূত্র আর কি। ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে কাজ করবে। এটা আমরা সবাই মোটামুটি পারবো ইনশাল্লাহ। যেমন এখানে কি আছে দেখো, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি নিয়ে কাজ করব। এখানে মাথায় রাখতে হবে যে এন এর যে ভ্যালুটা, এটা কিন্তু এখানে এন টোটাল বসবে। এন টোটাল মানে কি? এন অফ, এখানে কি কি আছে? হাইড্রোজেন প্লাস এন অফ নাইট্রোজেনের যোগফলের সমান। তাহলে কি আমরা ডাব্লিউ বাই এম বসাবো, তাই না? তাহলে এন এর ভ্যালু ডাব্লিউ বাই এম, তাহলে ডাব্লিউ ডিভাইড বাই কি? তার আণবিক ভর। এখানে এন টোটা কত হবে? ডাব্লিউ ডিভাইড বাই তার আণবিক ভর। আচ্ছা, নাইট্রোজেন তো আমি ভুল লিখছি একটু। এটা হচ্ছে আমার আণবিক ভর, সেখানে 2 বসবে। এটা হচ্ছে তার আণবিক ভর, তাই 28 বসবে। তাহলে ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কি 2 মোল, আর এটা হচ্ছে 1/4 মানে 0.25, তাই না? তাহলে কি 2.25 আসবে, 2.25 আসবে। তাহলে 2.25 এত মোল নিয়ে কাজ করতেছে। তো চলো ভ্যালুগুলো বসাই দিই। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু তো আমরা বের করার চেষ্টা করব। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 5 লিটার ইজ ইকুয়ালস টু এন এর ভ্যালু কত? 2.25। এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 323 কেলভিন। ঠিক আছে, 323 কেলভিন। তো চলো এবার একটা অ্যান্সার দিয়ে দিই। তাহলে এখানে কত কত পাওয়া যাবে? 2.25 ইন্টু 0.0821 ইন্টু 323 ডিভাইড বাই 5। এখানে কত কত আসে? পি এর ভ্যালু দেখো তো কত কত আসে? 11.93 এত অ্যাটমসফিয়ার আসে কিনা। সবাই একটু আমাকে বলো তো ভাইয়ারা, অ্যান্সার কি আসে? সবার কি মিলছে? এক্স্যাক্টলি, সবার আগে হচ্ছে অ্যান্সার দিয়ে দিছো, ভালো। তাহলে পারবো আমরা পরেরটা চলে যাই। ঠিক আছে, এখানে টাইম ওয়েস্ট করতেছি না। পরেরটার মধ্যে কি হয়েছে? নির্দিষ্ট তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ধূলিকণা মিশ্রিত একটা অক্সিজেন নিয়ে কাজ করতেছো। সেখানে কি এই অক্সিজেন গ্যাসের মধ্যে আয়তন দেওয়া আছে কত? 100 ml। খুব ভালো কথা। ধূলিকণা দেওয়া আছে। ধূলিকণা মানে কি? যে এক্স ধরে কাজ করতে হয়, আমরা সবাই জানি। যে ধূলিকণা থাকুক, কঠিন বস্তু থাকুক, আর পদার্থ থাকুক, যা মন চায় থাকুক, এগুলো আয়তন আমরা কত ধরে কাজ করি? এগুলো আয়তন আমরা এক্স ধরে কাজ করি। এবং এখানের মধ্যে দেখো, মোট আয়তন দেওয়া আছে এম এল এ, তাই তুমি এটা এম এল এ ধরবা। ঠিক আছে, মোট আয়তন যদি মিটার কিউবে থাকতো, তুমি এই এককটাও মিটার কিউবেই ধরতা, তাই না? তাহলে এবার আমাকে বলো, মোট আয়তন দেওয়া আছে হচ্ছে কত? মোট আয়তন ধরা আছে 100। তাহলে শুধু গ্যাসের আয়তন প্রথম ক্ষেত্রে কত হবে? 100 মাইনাস এক্স, তাই না? তারপর প্রথম ক্ষেত্রে চাপও দেওয়া আছে কত? চাপ দেওয়া আছে P1 এর ভ্যালু শুধু পি। এবার তোমরা আমাকে বলো, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ এত% বৃদ্ধি করছি। তার মানে কি? তার মানে হচ্ছে P2 ইজ ইকুয়ালস টু পি আগের মতোই থাকবে, প্লাস পি এর 75% আমি বৃদ্ধি করছি, তাই না? 75% বৃদ্ধি করছে, তার মানে কত আসবে এটা? 1.75 পি চলে আসবে না? রাইট? কার অসুবিধা আছে? নাই। আর তখন আয়তন কমে কত হয়? মোট আয়তন দাঁড়াচ্ছে হচ্ছে 65 ml। তাহলে শুধু আমার আয়তন ভি টু এর ভ্যালু কত দাঁড়াবে? ভি টু এর ভ্যালু দাঁড়াবে 65 মাইনাস এক্স। তাহলে সূত্র কি? P1 V1 নিয়ে, তাহলে কত হবে? P1 V1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2। তাহলে P1 V1 এর জায়গায় কত হয় বলতো? P1 হচ্ছে পি, ভি ওয়ান এর ভ্যালু কত? 100 মাইনাস এক্স। পি টু এর ভ্যালু কত? পি টু এর ভ্যালু হচ্ছে ভাইয়া 1.75 পি ইন্টু কত হবে? ইন্টু ভি টু ভ্যালু হবে 65 মাইনাস এক্স। সুন্দর করে সলভ করে দাও, কাজটা হয়ে যাবে এক লাইনে। হ্যাঁ, এপি আর এপি আল্লাহ নামে বাদ দিয়ে দিবা। তারপর কি? তারপর গুণ করে যা আসবে তা বসাবা আর কি। 100 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কি? 1.75 ইন্টু 65 মাইনাস হচ্ছে 1.75 এক্স। এই স্যার এটা যোগ করে দাও, যোগ করে ভাগ করে ফেলো। ঠিক আছে, যা আসবে তাই আমার অ্যান্সার হয়ে যাবে আর কি। দেখো তো কত সেটা, দেখো কত সেটা। ঠিক আছে,
একটু করো, করে দেখো কত আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এই সাইডে পাঠিয়ে দিই তাহলে কত কত আসবে এটা, 1.75 এক্স মাইনাস শুধু এক্স ইজ ইকুয়ালস টু 1.75 ইন্টু 65 ডিভাইড মাইনাস কত, মাইনাস হচ্ছে 100, এই যেটা চলে আসবে। তো চলো আমরা একবারে করে ফেলি, যেহেতু কেউ অ্যান্সার দিচ্ছ না। তাহলে 1.75 ইন্টু 65 মাইনাস 100 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে এক্স কমন নিলে থাকবে 0.75। সো অ্যান্সার কি দেখো তো 18.33 আসে। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 18.33 এত এমএল চলে আসছে। সো এটাই আমার অ্যান্সার। হ্যাঁ, এটাই কিন্তু আমার অ্যান্সার, সাবধান। ওকে, সহজ কোশ্চেন আমরা তোমরা সবাই পারো, এটা আমি জানি, জাস্ট মনে করায় দেওয়া। শোনো, এখানে কিন্তু আমি নতুন কিছুই পড়াচ্ছি না, বাট যেগুলো যেগুলো এক্সামে কোথাও না কোথাও আসছে সেগুলো যে সলভ করে দিচ্ছি, যেন একেবারেই যেন তোমাদের রিভিশনের টাইমটা নষ্ট না হয়, আর কিছু কিন্তু না। ঠিক আছে, এইটাই কিন্তু মেইন টার্গেট। তো চলো সামনে একটু আগাই। এবার একই ম্যাথ আরেকবার আছে, তোমরা একটু আমাকে এই কোশ্চেনটা অ্যান্সার কমেন্টটা বলে দাও, এটা করানোর মতো কিছু নাই। একই কোশ্চেন, 27 ডিগ্রি আছে, কঠিন বস্তু নিয়ে কাজ করতেছো, গ্যাসের আয়তন দেওয়া আছে, তাহলে কি তাপমাত্রা 54 ডিগ্রিতে বর্ধিত করছি, চাপ দ্বিগুণ করে ফেলছি, এবার তিনটাই চেঞ্জ হচ্ছে, তাই না? বস্তুর আয়তন এত হয়ে গেল, তো আমরা সবাই জানি এটা, যে তাহলে V1 এর ভ্যালু কত হবে, 100 মাইনাস এক্স, আর V2 এর ভ্যালু কত হবে, 59.3 মাইনাস এক্স। তাহলে কঠিন বস্তুর আয়তন আমি এক্স ধরে নিচ্ছি, এখানে সেন্টিমিটার কিউব ধরবো কারণ এগুলা সেন্টিমিটার কিউবে আছে। তো যেহেতু তিনটা চেঞ্জ হবে, সূত্র কি হবে, P1 V1/T1 ইজ ইকুয়ালস টু হবে P2 V2/T2। তো একবার আমাকে বলো P1 এর ভ্যালু কত। প্রথম ক্ষেত্রে P1 এর ভ্যালু যদি আমি P ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা 2P ধরতে হবে। চাপ দ্বিগুণ করা হয়েছে, তাই 2P ধরতে হবে। প্রথম ক্ষেত্রে আয়তন যদি কত হয়, 100 মাইনাস এক্স হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চাপ কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে 59.3 মাইনাস এক্স। তারপরটা কত বলো, V1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু কত, এটা হচ্ছে 300 কেলভিন, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার দেওয়া আছে 54 ডিগ্রিতে বর্ধিত করছি, তো এটা হয়ে যাবে 327 কেলভিন। তো সুন্দর করে ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো বসায় দাও, অ্যান্সার চলে আসবে। বলো অ্যান্সার কত হবে, তোমরা একটু কমেন্টে আমাকে বলো ভাই এটা অ্যান্সার কত হবে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাব। ঠিক আছে, দেখো তো 10.55 আসে কিনা, করো, করে দেখো। দেখো তো এক্স এর ভ্যালুটা 10.55 এত সেন্টিমিটার কিউব আসে কিনা, করো। ঠিক আছে, একটা তো আমি করে দিছি, আর একটা একটু অ্যান্সার বলে দেই, তাহলে ইনশাল্লাহ পারবা তোমরা। হ্যাঁ, কারণ আসলে প্রত্যেকটা করতে গেলে আসলে বহুত সময় লেগে যাবে। হ্যাঁ, সবাই একটু মনে পড়ছে কিনা একটু দেখবা। অ্যান্সার আমি একটু সহমত বলে ফেলো কমেন্টে, সহমত বলে ফেলো ভাইয়া। ঠিক আছে, হুম, পারবো। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা পারলাম। তারপরেরটার মধ্যে আমরা চলে যাবো। হ্যাঁ, মোটামুটি আমরা আমাদের ফার্স্ট টপিক শেষ করে ফেলছি, সেকেন্ড টপিকের দিকে এন্টার করবো এবার আমরা। হ্যাঁ, চলো। সেকেন্ড টপিকটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, আমরা সবাই জানি যে, ঠিক আছে, যে আর আর হচ্ছে কি, ওই যে আর আর হচ্ছে √D পরস্পর ব্যস্তানুপাত, আর আরেকটা জিনিস আছে আর আর √M পরস্পর ব্যস্তানুপাত, তাই না? এখান থেকে আমরা কাজগুলো করি, এখান থেকে অনেক কিছু আমরা বের করবো ইনশাল্লাহ। জাস্ট সূত্রগুলো আগে একটু বলে নিচ্ছি আর কি। তো গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে এই কথাটা একবার বলা হয়েছে যে, আমার এখানে কি আর আর ডি হচ্ছে পরস্পর, মানে ঘনত্ব হচ্ছে পরস্পর বর্গমূলের ব্যস্তানুপাত। আর একটা কথা বলা হয়েছে, যেহেতু আমরা PM=DRT পড়ছি, ওইখান থেকে আমরা একটু ক্রস গুণ করে নিয়ে আসছিলাম যে এমটা আর আরটা পরস্পরের ব্যস্তানুপাত চলে আসছে। এবার আমরা এখানে R1 T1 করে অনেক কিছু নিয়ে আসছি। ঠিক আছে, এবার তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে কখন কোন সূত্রটা আমি ইউজ করব। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখো তো ভাইয়া, এবার কোশ্চেনে যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা, যে কোন টাইপের ঘনত্ব। কোশ্চেনে যখন হচ্ছে আণবিক ভর দেওয়া আছে অথবা সংকেত, আণবিক ভর দেওয়া আছে অথবা সংকেত দেওয়া আছে, ঠিক আছে, অথবা সংকেত দেওয়া আছে, তখন তুমি শুধু এটা অ্যাপ্লাই করতে পারবা, সংকেত, কারণ কি সংকেত থেকে আণবিক ভর বের করা যায়। আর বাকি সূত্রগুলো যেমনি আছে তোমরা বসায় দাও, অ্যান্সার মিলে যাবে। ওকে, চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি, তাহলে ব্যাপারটা সলভ হয়ে যাবে আসলে। বাস সূত্রের স্ক্রিনশটটা নিয়ে তারপর সবাই বাকিটা কইরো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে সামনের দিকে আগাই। কি বলছে, একই চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাস যেটা আছে, কোনো গ্যাসের আমার কি একই ছিদ্রপথে এয়ার নামক দুটো নিঃসরণ করা হয়েছে, দুইটার ঘনত্ব বলা আছে। ঠিক আছে, নিঃসরণ হার হার বলা আছে আর বি। ঠিক আছে, এটা ধরো আর এ এর রেট হচ্ছে এটা, এটা আর এ, এটা হচ্ছে ভাইয়া আর বি, খুব ভালো কথা। এবার কি বলছে, এর ঘনত্ব দেওয়া আছে এত, তাহলে বি এর ঘনত্ব কত, তাহলে এটা হচ্ছে MB, সরি ঘনত্ব বলছে, সো ডি নিয়ে কাজ করতেছি। তো DB আমি জানি, DA আমাকে কত বের করতে হবে। তো চলো সূত্র বসাই দিব, এত কাহিনী কিছুই নাই। এখানে কি RB/RA ব্যস্তানুপাত সম্পর্ক, তাহলে কি আসবে, DA/DB। কেউ চাইলে উল্টাও লিখতে পারতে ইচ্ছা, রুট কে উঠে তাহলে কি বের করতে হয়, স্কোয়ার করতে হয়।
তাহলে চলো করি। তাহলে আর বি বাই আর এ তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসবে, ডি এ বাই হচ্ছে ডিবি। ঠিক আছে, তো চলো ক্রস গুণ করে দেই। তাহলে কি আসবে এখানে বলো তো, ডি এ ইজ ইকুয়ালস টু কি, আর বি বাই আর এ তার স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে ভাইয়া আমার ডিবি চলে আসছে। তো চলো আমরা ক্রস গুণ করে দিছি, খুব ভালো কথা। তো একবারে ভ্যালুটা বসাই, বলো আর বি এর জানে কত, আর বি হচ্ছে ভাইয়া 0.2, আর আর এ কত 0.3, তার হোল স্কোয়ার ইন্টু ডিবি এর ভ্যালু কত, ডিবি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 14। তাহলে সুন্দর করে 14 ভ্যালু বসায় দাও। ঠিক আছে, তাহলে কত কত হয় এখানে দেখো, তাহলে এখানে কত কত হয়, তাহলে 4/9 ইন্টু হচ্ছে 14, তাহলে কত আসে এটা, 6.22 নাকি, দেখো তো 6.22 আসে এটা, করে দেখো তো তোমরা, মিলাও তো, মিলে কিনা আমার সাথে। হ্যাঁ, ডি এর যে ভ্যালুটা আছে এটা 6.22 আসে কিনা জনগণ একটু দেখবা, অবশ্যই এরকমই আসার কথা বোধ হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? ওকে চলো, তাহলে পরের পেজে দুটো বইয়ের কোশ্চেন সলভ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। তো বইয়ের কোশ্চেন দুটো কি একটু দেখো, হ্যাঁ এটাও কিন্তু বইটা 22-23 আসছে, আমরা বইটা আরো দুটো কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, চলো তার পরেরটার মধ্যে কি আছে, কোনটির ব্যাপন হার সমান, তাহলে ব্যাপন হার সমান কখন হবে, যখন আমার আণবিক ভরটা সেম হবে, তাই না? কারণ আণবিক ভর যখন সেম, যখন আণবিক ভরটা সেম তখন কিন্তু বাই ডিফল্টই আমার কি হয়ে যায়, আমার ব্যাপন হারও সেম হয়ে যাবে। তাহলে বলো আণবিক ভর কত এখানে 28, আর এখানে কি 12×2 = 24 আর 4 28, তো দুই ক্ষেত্রে আণবিক ভর কিন্তু সেম হয়ে গেছে, সো এটাই আমার অ্যান্সার। সবাই বুঝছি কি একটু দেখবা, সবাই বুঝছি কি একটু দেখবা। ওকে ঠিক আছে, নাইস, পারা যাবে ইনশাআল্লাহ, খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা। এরপরটা হচ্ছে CH4 এবং হিলিয়াম এর ব্যাপন হারের অনুপাত চাইছে। তাহলে চলো কত হয় এখানে, তাহলে আর অফ CH4 ডিভাইড বাই আর অফ হিলিয়াম, এদের অনুপাতটা চাচ্ছি। এই অনুপাতটা চাইলে কি হয় বলতো, রুট ওভার কত কত পাওয়া যাবে, এম অফ হিলিয়াম, আর এখানে পাওয়া যাবে কত, এম অফ CH4। তাহলে চলো ভ্যালুটা বসাই, তাহলে এম অফ হিলিয়াম মানে কত 4, এম অফ এটা মানে কত 12 16, তাই না? তাহলে কত কত আসতেছে রুট ওভার, এটা কারারে যদি করে দিই তাহলে 1/4 আসে, 1/4 মানে কত, কারারি করছি, হ্যাঁ 1/4, তাহলে বলতো অনুপাতটা কত কত আসছে, আর অফ CH4 আর অফ হিলিয়াম, তাহলে এর অনুপাতটা কত কত আসলো, 1/2 আসলো, তাই না? তাহলে একবার রুট করে দিলে 1/2 মানে হাফ আসে। সবাইকে অ্যান্সার মিলছে একটু দেখো তো, দেখো এটা কিন্তু 1/2 আসছে। কারো কি অসুবিধা আছে ভাইয়া, বলো তো একটু দেখি। সবাই বন্ধু ক্লিয়ার, কারো অসুবিধা আছে? সবাই বন্ধু ক্লিয়ার? ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া। তাহলে চলো পরেরটা চলো। আচ্ছা স্পিড তো ঠিক আছে নাকি, বেশি স্পিড হয়ে যাচ্ছে? মানে দেখো আমার কিন্তু লাস্ট মোমেন্টে বারবারই বলতেছি, টার্গেট কিন্তু একটাই, তোমাদের টাইম বাঁচান। ঠিক আছে, লাইক সবচাইতে কম টাইমে সবচাইতে বেশি জিনিসপাতি রিভিশন দিয়ে তোমরা যেন বাসায় বেশি পড়তে পারো। ঠিক আছে, তো জাস্ট যে জিনিসগুলো একদমই পড়া লাগবে এই মোমেন্টে মাস্ট, ওই জিনিসগুলো তোমাকে তাড়াতাড়ি টেনে পড়াই দিচ্ছি। তো স্পিড যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বইলো। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে চলো একটু সামনে তাড়াতাড়ি আগায় যাই। ঠিক আছে, ওকে চলো। একটি সরু ছিদ্র পথ কুতুল নিয়ে কাজ করব, যে সময় 2 মিটার কিউব আয়তন নিয়ে কাজ করব, তাহলে এবার ছিপি দিয়ে একই সময় কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হচ্ছে, বা আপেক্ষিক গুরুত্ব এখানে দেওয়া আছে, এখানের মধ্যে কত সময় চাইছে, কত মিটার কিউব চাইছে, তাই তো? তাহলে এখন চলো এখান থেকে আমরা বেরটা করে ফেলি। তাহলে এখানে দেখো, খেয়াল যদি করো এখানে কিন্তু তোমাকে ঘনত্ব নিয়ে কাজ করতে হবে, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14 বলা আছে। তাহলে মনে রাখতে হবে আমরা কিন্তু হাইড্রোজেনের পার্সপেক্টিভ সবারটা ভ্যালু বের করতেছি। তো এখানে যখন তুমি বাতাসের ঘনত্ব 14 বলছো, তখন বাই ডিফল্ট হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব কিন্তু কত, 1। এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে ভাই, ঠিক আছে, একটু মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে চলো এবার আমার কার কার ভ্যালু চাইছে, যে এবার কিন্তু আয়তন এবং কি চাইছে, আয়তন এবং আমার সময় চাইছে, আয়তন এবং হচ্ছে ঘনত্বের সম্পর্ক চাইছে। তাহলে এখানে একটু এই সূত্র থেকে আসো। তাহলে বলো এই যে আয়তনটা, এই আয়তনটা আর এর টাইম এগুলো কিন্তু একটা অপরটা নিয়ে কাজ করতে হবে, রাইট? তো এবার আয়তনকে নিয়ে কাজ করে চলো, সুন্দর করে করে ফেলবো আমরা। তাহলে এখন বলো এখান থেকে তাহলে কি আসবে, চলো এবার তাহলে ব্যাপারটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ভ্যালুগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে কি কি আসবে একটু বলো দেখি তোমরা। তাহলে কি, আয়তন নিয়ে কাজ করতেছি, তাহলে আয়তন আর ঘনত্ব কিন্তু, হ্যাঁ আয়তন আর হচ্ছে কি একটা অপরটা নিয়ে কাজ করবো, তাহলে কি আসবে, V2/V1 ইজ ইকুয়ালস টু কি আসবে, ইজ ইকুয়ালস টু আসবে রুট ওভার কিন্তু D1/D2 এরকম কিছু একটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা একটু ভেঙ্গেই বলি মনে হয় এটা, ঠিক আছে, ভেঙ্গেই বলি মনে হয় এটা, একটু নাহলে প্যাচ লেগে যেতে পারে। সেটা হচ্ছে রেড কে নিয়ে কাজ করবো আমরা, তাহলে কি হচ্ছে, আর অফ হাইড্রোজেন এটা কি আর অফ এয়ার,
ঠিক আছে, বাতাস যেহেতু বলছে, তাহলে কি আসবে রুট ওভার ডি অফ এয়ার বাই হচ্ছে কি ডি অফ H2, ভ্যালু 1 বসবে। ঠিক আছে, এবার আর ইজ ইকুয়ালস টু কি ভি বাই টি, তাহলে কি হবে একই টাইম বলছে, তো এখানে বসবে কি ভি অফ H2, এটা হচ্ছে ভি অফ এয়ার। দুই ক্ষেত্রে টাইম সেম, তাই আমি টাইম একবারে ভাগ করে দিছি। ওকে, টাইম সেম তাই আর টাইম যেহেতু সেম তাই টাইম দিয়ে ভাগটা আর দেখাচ্ছি না। ওকে, টাইম সেম তাই টাইমের ভাগটা দেখানো লাগতেছে না। তাহলে কি হচ্ছে ভাই বলতো, তো এখানে আর আর ভি সমানুপাতিক হয়ে গেছে। যাকে এরপর কি হলো, ডি অফ ইয়ারটা আছে আর ডি অফ H2 টা আছে। তো চলো এবার ভ্যালুগুলো বসাই দিই। তাহলে ভি অফ কি বের করতে বলছে, ভি অফ H2 বের করতে বলছে, খুব ভালো কথা। তাহলে এবার ভি অফ H2 রেখে দিলাম। তাহলে এয়ার এর ভ্যালু কত, 2 মিটার কিউব। আর এখানে কত বলতো, রুট ওভার এখানে 14 চলে আসবে, 14.4, নিচে হচ্ছে 1। তাহলে বলো কত কত আসবে এটা, রুট 14.4 ডিভাইড বাই 4 ইন্টু কত, ইন্টু হইতেছে আমাদের 2, তাহলে কত আসবে এটা 7.78 না আসে নাকি দেখো তো, 7.59 চলে আসছে। ভি অফ H2 আসবে 7.59 এত চলে আসবে ভাইয়া। তাহলে বলতো অ্যান্সার কত, 7.59 কত আছে, এটা ই নাম্বারটা হবে অ্যান্সার। সবাই কি একমত কিনা ভাইয়ারা, একমত? একমত, ওকে ঠিক আছে, চলো তাহলে সামনে আগে যাই। ওকে চলো তারপরটা চলে যাব আমরা। দেখো এবার কি হয়েছে, এবার এই পার্টটুকুর মধ্যে একটা নির্দিষ্ট সময় কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হতে 65 সেকেন্ড সময় লাগে, খুব ভালো কথা। এবার কার্বন ডাই অক্সাইড এবং সিও একই আয়তনের একটা মিশ্রণ নিঃসরিত হতে 58 সময় লাগে, খুব ভালো কথা। এর কত অংশ ছিল, আচ্ছা কত অংশ ছিল এটা বের করতে বলছে, তাই তো, সিও এর কত অংশ ছিল। আচ্ছা তাহলে এবার ধরে নিই, আমরা ধরে নিই, এত প্যারার তো কিছুই নেই এখানে। তাহলে এখানে বলো কত হবে, এখানে তাহলে হচ্ছে ধরে নাও যে কার্বন ডাই অক্সাইডটা X% আছে, তাহলে এটা কত হবে 100 - X% হবে, রাইট? কারণ দুইটা মূল্যই তো হয়েছে। তাহলে আমার এম মিক্সটা আমি এখনো জানি না, সো এম মিক্সটা বের করতে হবে। এম মিক্সটা কত কত হবে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, তাহলে কত 44 ইন্টু এক্স, আর এক্স বাই 100 আর কি যেটা আসে, হ্যাঁ কার্বন মিক্স হচ্ছে 44/100 যেটা আসবে। আর এখানে প্লাস কত করতে হবে, প্লাস করতে হবে সিও, তাই না? তাহলে সিওটা কত আসবে, সিওটা আসবে হচ্ছে 12 আর 16 যোগ করলে 28, তাহলে 28 আহ 28 ইন্টু 28 ইন্টু এটা আসবে হচ্ছে 28 ইন্টু 100 - এক্স ডিভাইড বাই হচ্ছে এটা চলে আসবে, তাই তো। এই আর কি অবস্থা, পার্সেন্ট নিয়ে কাজ করতেছি আমরা। তো এবার দুটো যোগ করে দিলে এখান থেকে অ্যান্সারটা ইজিলি চলে আসা উচিত। চলো তাহলে এখান থেকে 12টা বেশি, আচ্ছা পার্সেন্টই তো বের করবো, তো এখানের মধ্যে সরাসরি 100 দিয়ে ভাগ না দিলে তো 100 সরাসরি পার্সেন্ট চলে আসে, তাই না? তো পার্সেন্টের ভ্যালু তো লাগবে, তো চলো X%ই বসাও, এটা 100 - X%ই বসাও, তাহলে কিন্তু পার্সেন্টই অ্যান্সারটা চলে আসবে একবারে, আলাদা করে আর গুণ করতে হবে না। তো চলো একবার বের করে তাহলে কি কি আছে একটু দেখো। টাইম কে নিয়ে কাজ করতে হবে এবার, তো টাইম আর মিক্স নিয়ে কাজ করব। তো শুধু কার্বন ডাই অক্সাইডের টাইম নিয়ে কাজ করতেছি, তাহলে টি অফ CO2 ডিভাইড বাই কত টি মিক্সচার ইজ ইকুয়ালস টু কি আসবে, এম অফ কার্বন ডাই অক্সাইড, আর এখানে আসবে এম মিক্সচার, তাই না? এখানে এটা নিয়ে কাজ করতে হবে, রুট দিতে হবে দুই ক্ষেত্রেই কিন্তু, তাই না? মনে আছে না রুট কে নিয়ে কাজ করতে হচ্ছে, তো রুট কিন্তু আছে সূত্রের মধ্যে। তো চলো সুন্দর করে ভ্যালুটা বসায় দিই, ঠিক আছে? এই সময় বুঝতেছো নাকি এই যে টি আর রুট ওভার এম কিন্তু একটা অপরটা সমানুপাতিক, মনে আছে তো নাকি, নাকি আমি লিখে দিব? আচ্ছা দেখে এখানে হচ্ছে কিন্তু এরকম ছিল, আর রুট ওভার এখানে শুধু টি এর ব্যস্তানুপাত, এখানে হচ্ছে রুট ওভার এম এর ব্যস্তানুপাত। তো এখান থেকে আমরা একবারে লিখছি, হ্যাঁ। তো এখানে কিন্তু এম মিক্সটা বসে গেছে, খুব ভালো কথা। স্কোয়ার করে উঠাই দিব আমরা, তাহলে কি কি পাচ্ছি একবার বলো তো ভাইয়া। তাহলে একবার আমরা পাচ্ছি এম মিক্স বাই কত এম অফ কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়ালস টু কি পাওয়া যাবে, টি মিক্স বাই হচ্ছে টি অফ কার্বন ডাই অক্সাইড তার স্কোয়ার। ঠিক আছে, জাস্ট আমরা উল্টাই দিছি, প্লাস হচ্ছে কি স্কোয়ার করে দিছি। তাহলে এম মিক্স এর ভ্যালুটাকে বের করে নিব যে মিক্সচারের জন্য কত কত আসতেছে। তো চলো কত কত আসে, টি মিক্স এর ভ্যালু কত, এই যেটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে মিক্সচারটার জন্য ভর, তাহলে কত আসবে 58 ভাগ হচ্ছে 65 তার স্কোয়ার। আর কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 44, তাহলে বসায় দাও, তাহলে কিন্তু এম মিক্স মানে মিক্সচারটার একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে চলে আসবে 58/65 তার স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে 44, তাহলে চলে আসে এটা 35, এটা 35 চলে আসছে। তো চলো এবার 35 এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি, চলো তাহলে করে ফেলি। তাহলে 35 ইজ ইকুয়ালস টু কত, 44x প্লাস কত 28, 100 - x, ক্রস গুণ করে দাও অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ক্রস গুণ করে দাও, সবসময় পার্সেন্টেজে ভ্যালুটা চলে আসবে, অত প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, তো করো 44x প্লাস কত 2800 মাইনাস কত 28x। তো এখান থেকে হচ্ছে সুন্দর করে ভ্যালুটা বের করে ফেলো, ভ্যালুটা বের করে ফেললে কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? অ্যান্সার কি মাইনাস আসছে নাকি? উম, আচ্ছা 100 - x, নাকি ঠিকঠাক আছে সবকিছু?
44 সেটা প্লাসে আছে, কোথাও আমি ভুল করলাম। উম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পার্সেন্ট কে নিয়ে কাজ করবো, 100 দিয়ে ভাগ দিয়ে নি, তাই তো ভাগটা কেটে দিলাম তাই না? তাহলে এখানে ভাগটা রাখতে হবে, নাহলে হচ্ছে মাইনাস অ্যান্সার চলে আসতেছে। 100 রেখে দিলাম, তাহলে এখানে কত কত আসতেছে, এটা 4400 ভাগ এক্স, আর এটা তাহলে কত আসবে, এটা মাইনাস এক্স। তাহলে একই যখন কাজ করবো তাহলে সেটা 3500 এবার মিলবে, হ্যাঁ। তাহলে এখানে যখন ক্রস গুণটা করে দিব, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 3500 ইজ ইকুয়ালস টু 44x প্লাস 2800 মাইনাস হচ্ছে 28x চলে আসছে। তো এখানে যখন কাজটা করব তখন কত কত আসতে আসতে একটু দেখি। তাহলে এখানে আসবে 16x, আর এখানে আসবে 700। তাহলে কত হয়, 700 ভাগ 16। তাহলে সরি, 700 ভাগ হচ্ছে 16, তাহলে কত পার্সেন্ট চলে আসলো এটা, দেখো তো, 43% চলে আসছে নাকি এটা? আহ, দেখো তো, 43% চলে আসছে এটা। হ্যাঁ। সো এক্স এর যে ভ্যালুটা আসছে সেটা মনে হয় আমার 43.75 আসছে আর কি, ঠিক আছে। সো 43.75 আসছে। তোমার সাথে কি অ্যান্সার মিলে, একটু দেখো তো। হুম, 43.75 আসছে বোধহয়, এত পার্সেন্ট চলে আসবে। আর তাহলে এটা কার পরিমাণ, তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা। তাহলে সিওর পরিমাণটা কত আসবে, সিওর পরিমাণটা তাহলে আসবে 100 মাইনাস 43.75, তাহলে এটা কত চলে আসে, তাহলে এটা কি 56 পয়েন্ট সামথিং আসে। সো এটা কত, 100 মাইনাস অ্যান্সার, তাহলে কত হয় এটা, 56.25। সবার সাথে অ্যান্সার মিলছে কিনা একটু বইলো ভাইয়া। হ্যাঁ, সবার সাথে অ্যান্সার মিলছে কিনা বইলো। ঠিক আছে, ক্লিয়ার। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 100 দিয়ে ভাগ করে হয় রে, ঠিক আছে, এই জন্য। ওকে, ঠিক আছে। এই বন্ধু কাজটা হয়ে গেল। এবার তাহলে চলো সামনের দিকে আগায় যাই। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে হচ্ছে ভাই একই ম্যাথ আরেকবার আছে, সেম জিনিসপাতি, তোমরা জাস্ট একটু নিজে নিজে করো, এবার দেখো পারো কিনা। আগের ম্যাথটাই জাস্ট রিভার্সে, হ্যাঁ, কারণ বোর্ডে এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে। আগের ম্যাথটা রিভার্সে একটু করে আমাকে অ্যান্সারটা জাস্ট বলে দাও, তাইলেই চলবে। করে একটু আমাকে অ্যান্সারটা বলো, যেমন এখানে কি আছে দেখো, একটা ছিদ্র পথে কাজ করব, 80 সেকেন্ড সময় লাগবে, এটা কিন্তু বিশুদ্ধ অক্সিজেন শুধুমাত্র। তাহলে এটা কি টি অফ ও টুর ভ্যালু চলে আসতেছে। আর এখানে কি একই অবস্থায় সমান আয়তনের কি এই অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিছি। তো এবার কি অজানা গ্যাস মানে 20% আছে হচ্ছে অজানা গ্যাস, তাহলে কি সরি, 20% আছে হচ্ছে অজানা একটা গ্যাস, তাই না? আর তার সাথে তাহলে কি হবে, তার সাথে বাকি 80% তাহলে ও টু গ্যাসটা আছে। তো এখানে এম মিক্সটা বের করে নিবা, এম মিক্সটা বের করে বাকি কাজটা করবা, আর কিছুই কিন্তু না, ঠিক আছে। তাহলে এখানে কি এম এক্স অফ কি 0.2 প্লাস কত, এম অফ ও টু মানে 32 ইন্টু 0.8, এটা করলে কিন্তু এম মিক্স চলে আসবে। তারপর তুমি এম মিক্স এর ভ্যালুটা বসাই দিলেই কিন্তু এখান থেকে সুন্দর করে এম এক্স এর ভ্যালুটা চলে আসবে। তাহলে চলো সূত্র বসাই দিই ডাইরেক্টলি। তাহলে বলো কি হবে, এম মিক্স যেটা ছিল ডিভাইড বাই কত, সরি, টি মিক্সটা আগে হবে কারণ রাস্তার সম্পর্ক। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে টি মিক্স ডিভাইড বাই কত, টি অফ ও টু ইজ ইকুয়ালস টু কত, রুট ওভার এম মিক্স, আর এটা হচ্ছে এম অফ ও টু। তাহলে এবার চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে স্কোয়ার করে দিব। তাহলে বলো এম মিক্স এর ভ্যালুটা কত কত আসতেছে, ইজ ইকুয়ালস টু রুট ওভার টি মিক্স বাই হচ্ছে টি অফ ও টু, তার স্কোয়ার ইন্টু এম অফ ও টু। তাহলে চলো ভ্যালু বসাই, টি মিক্স এর ভ্যালু কত, টি মিক্স এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ভাইয়া মিক্সচার, মিক্সচার কত, 85 সেকেন্ড। চলো তাহলে এইটা হচ্ছে টি মিক্স, রেখে দিই নিচে। এটা হচ্ছে টি মিক্স মানে মিক্সচারটা কত জুট যাইছে। তাহলে বলো তো কি 85, এটা হচ্ছে 80, তার স্কোয়ার কে নিয়ে কাজ করব, ইন্টু এম অফ ও টু কত, 32। সুন্দর করে ভ্যালুটা বসায় দাও, কত কত আসে। তাহলে কি 85 ভাগ হচ্ছে 80, তার স্কোয়ার ইন্টু হচ্ছে 32, তাহলে আসবে 36.125, 36.125, এটা হচ্ছে আমার এম মিক্সচার জিনিসটা। এই জিনিসটা হচ্ছে এখানে বসায় দাও। তাহলে কি 36.125 ইজ ইকুয়ালস টু এম এক্স অফ 0.2, আর এটা কি 32 ইন্টু 0.8। সুন্দর করে বিয়োগ করে ভাগ করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার মাইনাস কত, 32, 0.8 ডিভাইড বাই শুধু 0.2, তাহলে অ্যান্সার চলে আসবে 52। তাহলে এখানে চলে আসবে হচ্ছে 52.625। সবাই একটা অ্যান্সার দাও, বুঝছি কিনা, সবাই একটা অ্যান্সার দাও, বুঝছি কিনা, ঠিক আছে। তাহলে এই ট্যাবটা ছেড়ে দিব, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নাইস, চমৎকার, এই পর্যন্ত হয়ে গেল। তার আমরা দুটা ম্যাথ করে দিছি, এই ম্যাথটা কারো বুঝতে অসুবিধা হইলো, এই ম্যাথটা করার পর আই গেস সবারই সব প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে, পারবো। ওকে। ওকে।
ওকে, ঠিক আছে। ওকে, চলো পরেরটা মধ্যে করে ফেলি। তাহলে এখন কি বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কিনে কাজ করবো, তাহলে চলো বাস্তব গ্যাস কিনে কাজ করি। তাহলে এটা কি হবে, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, আর রিয়েল গ্যাসের মধ্যে কি ছিল, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু কিন্তু এনআরটি, ঠিক আছে। এটা নিয়ে কাজটা করবো, ঠিক আছে। তো এবার চলো সামনের দিকে আগাই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভ্যালুটা বসাই দিলাম, এর হচ্ছে আমার ভ্যান ডার ওয়েলস সমীকরণটা ছিল। তো এখান থেকে কি কি আসবে, জেড নিয়ে কাজ করতে হচ্ছে, জেড এর সংকোচনশীলতার গুণাঙ্ক। চলো কি নিয়ে কাজ করব, মাথায় রাখবো, জেড লেস দেন ওয়ান কার কার জন্য হবে, যে কার্বন ডাইঅক্সাইড CH4O2 N2 এদের জন্য, তাই না। এখন কি, এখন হচ্ছে জেড লেস দেন ওয়ান মানে কি, দেখো ভি রিয়েল ভি আইডিয়াল এর মধ্যে কাজ করতেছি, তো এখানে কিন্তু অবশ্যই আমার বেশি কাজ করতে হবে, তাই না। তো মনে আছে কিনা, যে কি হচ্ছে জেড গ্রেটার দেন ওয়ান মানে কি, ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইজ গ্রেটার দেন ওয়ান, তাই না। তাই গ্রেটার দেন ওয়ান যদি হয়, তাহলে আমাকে একটু, সরি লেস দেন ওয়ান ভুল লিখছি, লেস দেন ওয়ান হবে। লেস দেন ওয়ান হলে কি হবে বলতো, ভি রিয়ালটা হবে ছোট আর ভি আইডিয়ালটা হবে বড়। তাহলে এবার বলতো ভাই, এটা কি সংকুচিত হয়ে গেছে না। চিন্তা করে দেখো, আইডিয়াল গ্যাসের তুলনায় সে কিন্তু সংকুচিত হয়েছে। তো এখানে কোন বল কাজ করতেছে, আকর্ষণ বল কাজ করতেছে, এই জন্য সে অধিক পেষণযোগ্য। মানে হচ্ছে তাকে ইজিলি কি করা যায়, কম্প্রেস করা যায়। আবার যখন তুমি জেড গ্রেটার দেন ওয়ান, তখন কিন্তু কি সেখানে বিকর্ষণ বল কাজ করতেছে, তাই কিন্তু তাকে ইজিলি কম্প্রেস করা যায় না। আর জেড ইকুয়ালস টু ওয়ান হলে আদর্শ গ্যাস, এটা এমসিকিউ তে প্রচুর আসে, সাবধান, ঠিক আছে। এটা এমসিকিউ তে প্রচুর আসবে, হ্যাঁ, যে নিচের কোনটির জন্য আমার গ্যাসটি আদর্শ হয়। সো জেড ইকুয়ালস টু ওয়ান, জেড মানে কি, কম্প্রেসিবিলিটি, ঠিক আছে, আর কিছু না। ভালো করে পড়বা এটা, তার ইনশাল্লাহ হয়ে যাবে। আর এর পরেরটা যদি আমি একটু বলি, এগুলো ভালো করে পড়ো, হ্যাঁ। এরপর এটার মধ্যে ভ্যান ডার ওয়েলস সমীকরণ আছে, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা তো মাত্র বলে আসলাম। এর একক আর বি এর একক, এটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে, জাস্ট মাথায় রাখবা, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু চাপের সাথে চাপ যোগ হয়, তো এটা কিন্তু একটা চাপের জিনিস, এটা একক কত, অ্যাটমসফিয়ার। তো তুমি যদি এর ভ্যালুটা বের করে ফেলো, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে ইনটু ভি স্কোয়ার বাই কত, এন স্কোয়ার। চলো ভ্যালু বসাই, তাহলে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এখানে বলা বসায় দাও, লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স টু, ঠিক আছে ভাই, এটা হয়ে গেল। তারপরে বি এরটা কিভাবে বের করা যাবে, যে এন বি যে পোর্শনটুকু আছে, সেটা হচ্ছে আয়তনকে বোঝাচ্ছে। আয়তন মানে কি, লিটারকে নিয়ে কাজ করব, সেখানে কি বি ইজ ইকুয়ালস টু আসবে লিটার পার মোল, বুঝছো, একই জিনিস। ওকে, তো সেকেন্ড ক্ষেত্রে জাস্ট এই অপশনটা মনে রাখবে, এটা এমসিকিউ তে প্রচুর আসে ভাই, এমসিকিউ তে এটা প্রচুর আসবে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য এটা ফরজ, যে অবশ্যই মনে রাখবা, যে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে কাজ করে, এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে ভাই, কারণ এটা এমসিকিউ তে প্রচুর প্রচুর পরিমাণে আসে, বলার বাইরে, ঠিক আছে ভাই। এগুলো যেন ভুল না যায়, সাবধান, ওকে। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত ভাই। ওকে, চলো সামনের দিকে বসাই দিই ভাইয়া। চলো এবার পর্যন্ত হয়ে গেল, তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। এবার তাহলে তোমরা এই কোশ্চেন অ্যান্সার দাও ভাই, ভ্যান ডার ওয়েলস সমীকরণে ধ্রুবক এর সাথে যার সম্পর্ক যুক্ত আছে সেটা কি বলো, তাদের বলে ফেলো এটা কি হবে। দ্রুত অ্যান্সার দাও, তারপর আমরা সামনে আগায় যাবো, ঠিক আছে। কারণ আসলে এই পর্যন্ত একটু মনে করো ধীরে ধীরে গেছে, এখন সামনে তাড়াতাড়ি যাওয়া যাবে। যেমন এই সাথে সম্পর্কযুক্ত কি ভাই, অবশ্যই মনে রাখবা ওই যে আকর্ষণ বিকর্ষণ বল যেগুলো আছে, তাই না। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু এর সাথে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে সাবধান, ওকে, আন্তঃআণবিক আকর্ষণ বল যুক্ত হবে, সো এই নাম্বারটা হবে, ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে পরেরটা করে ফেলি, আমরা একটা ম্যাথ করে ফেলবো। এখানে একইভাবে কি আছে, সবগুলো আয়তন মোল চাপ সবকিছু দেওয়া আছে, এই সমীকরণের সাহায্যে চাপের ভ্যালু বের করতে বলছি। তো চলো, আমার সূত্র কি, বাস্তব গ্যাসের জন্য এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এরপর কত, ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু কিন্তু এনআরটি। তাহলে চলো ভ্যালুগুলো বসাই দিই। চাপের ভ্যালু বের করতে বলছি, সাবধান দেখো, হ্যাঁ, চাপ বের করতে বলছে না, হ্যাঁ, তো এখানে একবার বের করে ফেলবো, তাহলে কত হবে দেখো, এখানে কি পি ইজ ইকুয়ালস টু কি আসবে, দেখো এখানে গুণ আকারে আছে, এই সাইডে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাই না। আর এখানে কি বলতো, যোগ আছে, তাই এখানে গেলে বিয়োগ হয়ে যাবে। এবার শুধু করে এখানে ভ্যালুটা বসায় দাও, তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এর এর ভ্যালু কোশ্চেনে ওয়ান মোল বলা আছে, ওয়ান এর ভ্যালু বসাও। আর এর ভ্যালু কত হবে এটা একটু বলো, তাইলেই বুঝবো আমি, হ্যাঁ। যেমন আয়তনটা তো বুঝতেই পারতেছো, আয়তন কত বসবে, 0.25 এত লিটার, খালি বলো আর এর ভ্যালু কত বসবে, বলো তো ভাই। আর এর ভ্যালু কত বসবে, আর এর ভ্যালু কিন্তু ভাইয়া 0.0821 বসবে, এটা কিন্তু সাবধান, ঠিক আছে। তাহলে কিন্তু বাকি এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, ওয়ান মোলও দেওয়া আছে, সবকিছুর ভ্যালু দেওয়া আছে, পারবা না ভাই, করে দেখো তো একটু, পারবা কিনা। তারা কিন্তু উচিত, ঠিক আছে। সবগুলো ভ্যালু বসায় দাও, মনে হয় এটা সবগুলো সলভ করলে এটা 82 পয়েন্ট সামথিং চলে আসে, ঠিক আছে। অ্যান্সার কিন্তু অ্যাটমসফিয়ারে আসবে। সো করে দাও, তার এখানে ডি হয়ে যাবে, ঠিক আছে।
শুনো, তোমরা কিন্তু ক্লিয়ারলি বলছিলে যে ভাই ওই যে আমাদের বয়েল চার্লস বা হচ্ছে আদর্শ গ্যাস, মানে আমার কাছে যেটা আসছে আর কি, ওইগুলো তোমরা বলছিলে যে ভাই ক্যালকুলেশন সমস্যা হয়, ক্যালকুলেশন সহ একটু কইরো। তো এই জন্য কিন্তু আমি ক্যালকুলেশন সহ সবগুলো দেখাইছি, ঠিক আছে, যাদের ক্যালকুলেশন সমস্যা, যারা বলছিলে যে ভাই গ্রাহামের সূত্র ক্যালকুলেশন সমস্যা হয়, কিন্তু ডিটেলসে দেখাইছি, ঠিক আছে। এবার এই সাইডটা সমস্যা কি, মানে এটা অ্যাকচুয়ালি বুঝছো, মানে এতগুলো ক্যালকুলেশন দেখাইছি, এখন আসলে এই সাইডটাতে একটু বাসায় কইরো, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে, ক্যালকুলেশন আই গেস যাদের সমস্যা হলো তো পারবে এবার নাকি? কারো কি ক্যালকুলেশন পার্টটুকু বয়েল চার্লস বা যেগুলো যেগুলো বলছিলা ওদেরকে আর কারো প্রবলেম আছে এখনো ক্যালকুলেশন নিয়ে? হ্যাঁ, কারণ নর্মালি তো ক্যালকুলেটর বসাইতেই বলি, কারণ হচ্ছে অনেকেই বলছে যে ভাই এটা একটু করাই দিয়েন, করাই দিছি তো, কারো সমস্যা নাই তো নাকি? ঠিক আছে, প্যারা নেই, প্যারা নেই, ঠিক আছে। ওকে, তাও যদি কোনোটা ক্যালকুলেশন লাগে আমাকে বইলো, হ্যাঁ, যেমন এটা ক্যালকুলেশন কিন্তু লাগার কোনো সিস্টেমই নেই, ঠিক আছে। ওকে চলো, এখানে একবারে বলে ফেলো, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার সমীকরণ, এটা কিন্তু ডিও এক্সামে প্রচুর পরিমাণ আসে ভাই, ঠিক আছে, খুব সুন্দর করে বলবা ভাই। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ বি বুঝায়, ঠিক আছে। এবার একক সহ লিখে আসবা, এবার 32 গ্রামের জন্য কাজটা করবা। ভাই 32 গ্রাম মানে কি, এন ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই এম। তো এখানে কি হবে, 32 ভাগ হচ্ছে 32 মানে হচ্ছে 1 মোল। তো এখানে কিন্তু পুরো জিনিস একটু ব্যাখ্যা করতে হবে ভাই, ঠিক আছে, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এরপর কি বলতো ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তো এখানে এন এর ভ্যালু বসায় দাও, কত হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এখানে কত কত আসবে, ভি মাইনাস বি ইজ ইকুয়ালস টু আর টি। এই সমীকরণ পর্যন্ত কিন্তু লিখতে হবে, সাবধান, হ্যাঁ, ইচ্ছা মতো কিন্তু টি এর ভ্যালু নেওয়া যাবে না। এরপর এ এর ভ্যালুটা বলে দিবা যে এ বলে কি বুঝায়, এর দ্বারা কি বুঝায়, আর এর যে এককটা আছে এককটা অবশ্যই উল্লেখ করবো, ঠিক আছে। বি এর ক্ষেত্রে সংজ্ঞাটা বলবা আর এককটা বলবা, বাস, এর চেয়ে বেশি রাখার কিন্তু দরকার নাই। এই যে এ বি একক কিন্তু এখানে লিখে দিছিলাম, কারো যদি অসুবিধা হয় এখান থেকে দেখে নিও, ঠিক আছে ভাই। বাট কিন্তু একক সহ লেখা লাগবে, সাবধান, হ্যাঁ, এটা একক না লিখলে কিন্তু একটু সমস্যা আছে। ওকে, এটা কি আমার চাপ সংশোধন ধ্রুবক, আয়তন সংশোধন ধ্রুবক বা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক লিখলেও কিন্তু চলবে। ওকে, পারবো, পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার পরের পার্টটা চলে যায়, তো ডাল্টনের আংশিক চাপকে নিয়ে কাজ করব। এবার ডাল্টনের যে আংশিক চাপটা আছে ওইটা ফুল সমীকরণ নিয়ে কাজ করতেছি, চলো। তাহলে এবার ডাল্টন আংশিক চাপ সমীকরণের মধ্যে পি ইজ ইকুয়ালস টু পি এ প্লাস পিবি, মানে যতগুলো গ্যাসকে নিবা তাদের যোগফলগুলো নিয়ে কাজ করতে হয়। এবার কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ নিয়ে কাজ করতে হয়, মনে আছে না, নিজের মোল মোট মোল মোট চাপ। আর এবার একাধিক গ্যাসকে যদি যোগ করা হয় তাহলে এভাবে কাজটা করতে হয়, সবার মনে আছে তাই গেস। ওকে, তো আমরা তিনটা সিনারিওতে কাজ করবো, একবারে মনে করাই দিই তাহলে কাজটা শেষ, হ্যাঁ। শোনো, কেস ওয়ান কি কি ছিল, কেস ওয়ান কিছুই না, জাস্ট হচ্ছে দুইটা গ্যাস ছিল। তোর এখানে এ একটা গ্যাস আছে P1V1, বি একটা গ্যাস আছে P2V2, ঠিক আছে। এখানের মধ্যে কি করব, আরে P2V2 বাইরে লিখলাম কেন, এখানে বি আর একটা গ্যাস আছে P2V2 নিয়ে কাজ করব, হ্যাঁ। এবার কি হয়েছে, দুইটা গ্যাসকে কি নতুন পাত্রে নেওয়া হয়েছে, এটা নতুন পাত্র। আর নতুন পাত্রে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা হচ্ছে শুধু ভি, তাহলে বলো মোট চাপ কত আসবে, নতুন পাত্রে যে মোট চাপটা আসবে সেটা হবে কত বলো তো, সেটা হবে আমার P1V1 প্লাস কত P2V2 ডিভাইড বাই শুধু ভি, মানে রাখবে এ ভি কিন্তু কি, এ ভি কিন্তু নতুন পাত্রে, ভি কিন্তু নতুন পাত্রে আয়তন, সাবধান, নতুন পাত্রে আয়তন কিন্তু এটা, ঠিক আছে। আর তারপর কেস টুটা কি বলতো ভাইয়া, কেস টুটা হচ্ছে ভাইয়া এরকম, যে আমাদের কি যখন স্টপ কক দিয়ে যুক্ত করতে হয়, ঠিক আছে, যেরকম ধরো স্টপ কক দিয়ে যুক্ত করতে বলছে, যে এরকম স্টপ কক দিয়ে যুক্ত করতে হয়েছে, তাহলে কি P1V1 P2V2, এখানে স্টপ কক দেওয়া আছে। তাহলে এবার স্টপ কক অন করলে মোট চাপ কত হবে, স্টপ কক অন করলে মোট চাপ কত হবে, তাহলে একবার বলে ফেলো, তাহলে মোট চাপ হবে কত, মোট চাপ হবে হচ্ছে ভাইয়া P1V1 প্লাস P2V2 ডিভাইড বাই V1 প্লাস V2, এই আর কি আমার অবস্থা। ক্লিয়ার, পারবো, সবগুলা কেস মনে পড়ছে ভাইয়া। আর আরেকটা কেস কিন্তু পিভি ইকুয়ালস টু এনআরটি তে আমি অলরেডি দেখায় আসছি, তাই না, ওই যে মোট মোল সংখ্যা বসাইলে মোট চাপ পাওয়া যায়, তাই না, ওটা কি মনে পড়ে, তোমরা কিন্তু অলরেডি পিভি ইকুয়ালস টু এনআরটি তে এটা পড়ছো। ওকে, চলো, তাহলে আমরা এবার এখানটার মধ্যে ভ্যালুটা বসাই দিব, সবাই একটু করে দেখো ব্যাপারটা বুঝতেছো কিনা। এবার আমরা সিকিউরিটি গত বছরের কোশ্চেনটা করে ফেলবো। তাহলে এখন দেখো 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে কাজ করতেছি, এখানের মধ্যে 750 ml নিয়ে কাজ করব। তো এখানে T1 দেওয়া আছে, এখানে কি P1 দেওয়া আছে, এখানের মধ্যে কি এই যে এখানের মধ্যে হচ্ছে এত দেওয়া আছে, এত 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 750 মিলিমিটার চাপে এত দেওয়া আছে, তাহলে এটা কি V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, V3 দেওয়া আছে, এতগুলো দেওয়া কেন, এবং এতটুকু নিয়ে কাজ করতেছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকু, এটা হচ্ছে আমার এত P2 চাপে, আর এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে আমার V2 নিয়ে কাজ করতেছো, খুব ভালো কথা। এরপর কি, এটা হচ্ছে P3 নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার V3, খুব ভালো কথা। এবার কি 2.4 খালি পাত্রে মিশানো হয়েছে, তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত হবে। আচ্ছা,
খুব ভালো কথা। তাহলে P1 V1 T1 T সব দেওয়া আছে, তাই তো? তাহলে আগে আমরা 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে কাজ করব। এই তাপমাত্রা আমরা সুন্দর করে আগে পি বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে বলো মোট চাপ পি বের করতেছি। তাহলে এটা কোন সিনারিও বলো তো, কেস 1 না কেস 2? তোমরা অ্যান্সার দাও আগে। এটাকে কেস 1 এর মধ্যে পড়তেছে না, নতুন পাত্রে মিশানো হয়েছে, রাইট? চলো ভ্যালুটা বসাই দেই, তাহলে কি হবে? সূত্র হবে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে ভি। ভি কিন্তু নতুন পাত্রের আয়তন, হ্যাঁ। এবং যেহেতু সবগুলো এমএল এ আছে, তাহলে এটাকে কিন্তু একটু কষ্ট করে এমএল এ নিতে হবে, ঠিক আছে? এমএল এ নিতে হবে। তো চলো ভ্যালুগুলো বসাই দিই সবগুলা। তো একবার গুণ করে দাও, গুণ করে যা আসে তা, ঠিক আছে? একবার করে ফেলো দেখি ভাই কত হয় এটা। এটা হচ্ছে 350 গুণ 500 যোগ কত? 700 × 700 যোগ কত? যোগ হচ্ছে 760 ইন্টু হচ্ছে 300 ডিভাইড বাই কত? 2.4 ইন্টু কত? 1000, ঠিক আছে? তাহলে কত হয় এটা? 300। এটা কিন্তু মোট চাপটা আসে 372, হ্যাঁ। মোট চাপটা কিন্তু আসে এখানে 372 এত এমএল, এত মিলিমিটার চাপ চলে আসছে। কিন্তু এটা বের হয়েছে কিন্তু 17 ডিগ্রিতে, 17 ডিগ্রিতে T1, ঠিক আছে? বাট তোমার কিন্তু বের করতে বলছে 35 ডিগ্রিতে বের করতে বলছে। তো T2 তে কত, এটা বের করতে হবে, তাই না? তাহলে T2 নিয়ে কাজ করবো আমরা। তো এবার একবার কত T2 নিয়ে কাজ করি। তাহলে পি আর টি সম্পর্ক কি, সমানুপাত না ব্যস্তানুপাত? তাহলে কি সমানুপাত, তাহলে কত আসবে বলো তো? পি অফ 35 তুমি বের করতে চাচ্ছ, ডিভাইড বাই কি? ডিভাইড বাই হবে T35 ইজ ইকুয়ালস টু কত? P17। এটা হচ্ছে T17, ওই যে বয়েল চার্লসের সূত্র, গেলসের সূত্র, সরি। এটা সুন্দর করে ভ্যালু বসাই দাও। তাহলে P35 আমি এখন জানি না, 35 এর মোট চাপ জানি না। এখানে কত হবে? 308 ইজ ইকুয়ালস টু কত বলো? P17 কত? P17 কত ছিল? P17 আসছে আমার কত? 372। তাহলে বসাও 372, আর এখানে আসছে কত? 289। ক্রস গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে একবার করে চলো, 372 ইন্টু 308 ডিভাইড বাই 289, তাহলে অ্যান্সার আসছে 396। দেখো তো সবার সাথে অ্যান্সার মিলে কিনা। 396 অ্যান্সার আসছে, করে দেখো তো, করে দেখো সবার সাথে অ্যান্সার মিলছে কিনা, ঠিক আছে? তাহলে P35 যেটা আসছে, সেটা আমার আসছে 396 পয়েন্ট সামথিং। এবার এটা আনসার কত নম্বরে আসে একটু দেখি। এটা আসছে আমার এই যে 395 হবে, তাইলে এই যে এইটা হবে আমার আনসার সি। ঠিক আছে? সবাই ক্লিয়ার এ পর্যন্ত? পারবো? পারবো। তা চলো পরেরটা করে ফেলি আমরা। পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে আছে ভাইয়া একটা নির্দিষ্ট তাপমাত্রায় ইথানল ও মিথানলের বাষ্প চাপটা এগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে সুন্দর করে ভ্যালু বসাই দিবা। ওই একই জিনিস, খালি পিডল নিয়ে কাজ করবা। এবার খালি মনে রাখবা এখানে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে আগের বার কিন্তু তোমার কি দেওয়া ছিল? আগের বার কিন্তু তোমার দেওয়া ছিল হচ্ছে চাপ আয়তন গুলা। এখানে কি করতে হবে ভাইয়া? এখানে তোমাকে মোল সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তো এখানে একবার কেমনে করবো একবার বলে দিই। তাহলে বলো পি টোটালের যে সূত্রটা হবে সেটা হবে এরকম। সেটা হচ্ছে P1N1 প্লাস P2N2, এটা নিয়ে কাজ করবা। আর এবার দেখো তো ভাই কি করছি আমরা? মোট চাপকে নিয়ে কাজ করতেছি, তাহলে মোট দ্রব্য নিয়ে কাজ করলে কি আমার মোট সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে এখানে জাস্ট N1 প্লাস N2 করতে হবে, ঠিক আছে? তো এবার N1 N2 কেমনে বের করবো ভাইয়া? এই যে দেখো এখানে N1 কিন্তু কিলো প্যাসকাল চাপ বলেই দিচ্ছে, তাই না? তাহলে এখানে কিন্তু ওইখান থেকে সুন্দর করে ক্রস গুণ করে দিলে আমরা এগুলো কি পাচ্ছি? P1 এর ভ্যালু পাচ্ছি, তাই না? এটা কি তার P1 এর ভ্যালু, এটা তার P2 এর ভ্যালু। খুব ভালো কথা। এবার তাপমাত্রায় এত গ্রাম, তাহলে চলো কাজটা করে ফেলি। দাঁড়াও, ইথানলকে আমরা ধরছি P1, তাহলে এটাকে ধরবো N1, তাই তো? তাহলে N1 কত? N1 এর সংকেত কি মনে আছে? C2H5OH। আর এখানে ওর সংকেত কি? CH3OH। তা চলো বের করে ফেলে W/M বসাবো। তাহলে বলো ডাব্লিউ ভ্যালু কত? ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে 60। এবার আণবিক ভর কত? 12 গুণ কই গেল? এখানে হচ্ছে কি 12, 24 যোগ 6 যোগ 16। তাহলে কি 46 দিয়ে ভাগ করতে হবে না, নাকি ভুল করতেছি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এত দিয়ে ভাগ করে দাও। আর এখানে কত হবে? তাহলে এখানে N2 কত আসবে? আবার W/M, তাহলে 40, এটা কত? 12 আর 4 16, 16 আর 16 32, তাহলে 32 দিয়ে ভাগ করতে হবে। চলো সবগুলো ভ্যালু বসাই দিয়ে আমরা কি করতেছি। P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 6, দিলাম 6। N1 এর ভ্যালু কত? 60, 46 প্লাস কত? P2 এর ভ্যালু হচ্ছে 11.8 ইন্টু N2 এর ভ্যালু কত? 40/32, ঠিক আছে? আর নিচে কত নিব? N1 এর ভ্যালু। N1 এর ভ্যালু হচ্ছে 60/46 প্লাস এটা কত? 40/32। তো এখানের মধ্যে পি টোটালের ভ্যালুটা এক লাইনে চলে আসবে। ক্যালকুলেশনটা একটু করো, করে দেখো অ্যান্সার কত হচ্ছে। একটু করো সবাই এটা, হ্যাঁ করো। দেখো 8.84 আসার কথা বোধ হয়, 8.84। যেহেতু সবগুলা কিলো প্যাসকেলে নিছো, তো এটা কিন্তু কিলো প্যাসকেলে হবে। সবার সাথে দেখো অ্যান্সার মিলছে কিনা। পারবো সবাই? খেয়াল করো কিন্তু, হ্যাঁ। পারা যাবে সবার? তোমাকে বলো ভাই। ওকে, ক্লিয়ার কিনা সবাই একটু বলো ভাই। ওকে ঠিক আছে।
দেখো, এই ম্যাথ গুলা কিন্তু প্রচুর গ্যাঞ্জাম, এই জন্য বললাম ক্যালকুলেশন কিন্তু করে দিচ্ছি, কারণ ভাই দেখো, সবাই যেমন এই আগের ম্যাথটাই যেটা পরীক্ষায় আসছিল, সবাই 372 অ্যান্সার দাঁড়িয়ে দিয়ে আসছে সবাই। ঠিক আছে, কেন? কারণ সবাই হচ্ছে একটা 17 ডিগ্রিতে করে অভ্যস্ত। সে P1 বসেছে 372, প্রথম অংশ মিলে গেছে, চলো দেখাইতে এলে। এই সেকেন্ডটার ক্ষেত্রে সেম কেস ভাই, N1 দিয়ে তো জীবনে করি নাই ভাই। ঠিক আছে, তাহলে P1 V1 যদি বসাইতে পারো, তাহলে P1 N1 যে বসাইতে হবে, একটু মাথা খাটাইলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। কিন্তু ওই যে বললাম অনেকের গ্যাঞ্জাম লেগে যায়। ঠিক আছে, শুধু ঠান্ডা মাথায় করবে, অ্যান্সার মিলবে। হ্যাঁ, ঠিক আছে, পারবো, পারবো। ঠিক আছে, দেখো কিন্তু এই চ্যাপ্টারে প্রচুর ক্যালকুলেশন এরর হয়, সাবধান। ঠিক আছে, ক্যালকুলেশন এররের বস হচ্ছে এই চ্যাপ্টার। ঠিক আছে, তো এর জন্য কিন্তু আমি অনেকগুলো ক্যালকুলেশন করে দিচ্ছি, বাট স্টিল কোনো ম্যাথের কোন ক্যালকুলেশন যদি না পারো, তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিও, আমি সলভ করে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ তোমাদের পারা হচ্ছে ইম্পর্টেন্ট। টাইম একটু 10-15 মিনিট বেশি লাগলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট তোমাদের কোথাও চান্স পাওয়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সাবধান। বারবার বলতেছি, এই চ্যাপ্টারের কোশ্চেন দেখলেই ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, তাড়াহুড়া করে টাইম বাঁচাইতে গিয়া ভুল করলে সমস্যা। ওকে, সবচেয়ে কিন্তু আমি বলি না, যেমন পরিমাণগত রসায়ন কিন্তু আমি এটা বলি না, ক্যালকুলেশন করো দুবদাবসে হয়ে যাবে, ম্যাথ মিলবে। তারপর তুমি হচ্ছে গুণগত রসায়ন করো, দুবদাবসে করো, অ্যান্সার মিলবে। বাট এই চ্যাপ্টারটাতে কেন জানি ক্যালকুলেশনটা একটু সমস্যা হয়। হ্যাঁ, একটু সাবধানে করবো। ওকে, আচ্ছা, চলো পরেরটা করে ফেলো। এক অ্যাটমসফিয়ার চাপে এক নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কাজ করব, আয়তন দেওয়া আছে বা নাইট্রোজেন দেওয়া আছে, গ্যাস করো, গ্যাসের কোন গ্যাসের আংশিক চাপ সর্বনিম্ন হবে। তো চলো, এখানে আমাদের খুব ক্লিয়ার কথা, মোট চাপ তো কোশ্চেন আমাদের দেয়া গেছে। আমরা তাহলে কি বের করব? আমরা বের করবো তাহলে হচ্ছে পার্শিয়াল প্রেসার, তাই না ভাই? তো চলো একবার কাজগুলো করে ফেলি, তোমাদের মনে আছে কিনা? মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ কেমনে বের করে? ওই যে নিজের চাপ, মোট চাপ ইনটু কি আংশিক চাপ নিয়ে কাজ করতে হয়। তো চলো কাজটা করে ফেলি। এত চাপ নিয়ে কাজ করবো, তাহলে পি এর ভ্যালু তো আমি 1 অ্যাটমসফিয়ার জানি। ঠিক আছে, এতটুকু নিয়ে কাজ করব, এখান থেকে এনে কাজ করতে হবে, তাই না? তো আগে একটু মোট মোল বের করে ফেলি, আগে তার আগে বলো এখানে কত এন অফ মিথেন বের করবো, তাহলে বলো এন অফ মিথেন কত আসবে, W/M। সো কত, 16/16 মানে হচ্ছে 1 মোল, খুব ভালো কথা। এরপর কি 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে এন অফ নাইট্রোজেন কত আসবে, 14 ভাগ হচ্ছে 28, তাহলে কত, 0.5 মোল আসবে। আর এটা কি এন অফ কার্বন ডাইঅক্সাইড, 44/44, তো এটা আসবে হচ্ছে 1 মোল। তাহলে আমাকে বলো তো তিনটা মিলে মোট মোল কত আসলো, এন্ড টোটাল কত কত আসলো? তাহলে বলো প্রথমটা হচ্ছে 1, পরেরটা 0.5, পরেরটা হচ্ছে 1। তো এটা কত, এটা হচ্ছে 1.5। এবার তোমরা একটা কমন সেন্স খাটাও, একটু কমন সেন্স খাটাবা। ঠিক আছে, মানে ম্যাথটা আমি করে দিব, মানে কমন সেন্স খাটাও দেখি। আমাকে বলো এখানে যখন তুমি কাজগুলো করতেছো, তাহলে 1, এটা আর এটা আসছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার পি টোটালটা সূত্র কি মনে আছে কিনা? পি টোটালটা হচ্ছে এন, যারটা আছে তারটা, এন ওন মানে চারটা আছে তারটা, ডিভাইড বাই কি এন টোটাল ইন্টু কি পি টোটাল, মোট চাপ হবে। তাহলে আমাকে বলো পি টোটালটা কি নিজের মোল নাম্বার সমানুপাতিক না? নিজের মোল নাম্বার সমানুপাতিক, তাহলে যার নিজের মোল নাম্বার বেশি, বাই ডিফল্ট কি হবে, ওর কি, আমার মোট চাপ বেশি হবে, তাই না ভাই? তাহলে এবার তোমরা আমাকে একবারে বলে ফেলো দেখি ভাই। ঠিক আছে, পি পার্শিয়াল প্রেশার নিয়ে কাজ করতে হবে, সরি, এটা হবে পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার, আর এটা হবে টোটাল প্রেশার। এবার ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার তোমরা আমাকে বলো কি, তাহলে এখানে বলো সবচেয়ে কম মোল সংখ্যা কার আসছে, এর না? তাহলে ম্যাথ করার আগে আমি জানি কিনা যে ওর বাই ডিফল্ট কিন্তু আংশিক চাপ সবচেয়ে বেশি আসবে, সবচেয়ে কম আসবে আর কি। তো আমি একটু করে দিই, চলো। পি অফ CH4 তাহলে কত কত আসবে, নিজের মোল, নিজের মোল কয় মোল দেখো তো, CH4 এর 1 মোল, নিজের মোট মোল কত 2.5, ইন্টু মোট চাপ তো 1 অ্যাটমসফিয়ার দেওয়াই আছে। তাহলে পি অফ কত বের করব, P(N2) বের করব, তাহলে কত হয় বলতো, নিজের মোল কত, নিজের মোল হচ্ছে 0.5, মোট মোল 2.5 ইন্টু হচ্ছে 1। পি অফ কত বের করব, পি অফ কার্বন ডাইঅক্সাইড বের করব, ওর নিজের মোল কত 1, 2.5 ইন্টু হচ্ছে 1। এখান থেকে সবগুলো করে দাও, তুমি বুঝতেই পারতেছো ওর ভ্যালু সবচেয়ে লোয়েস্ট আসবে, ওর ভ্যালু সবচেয়ে কি আসবে, লোয়েস্ট আসবে। বাস ভ্যালু বসাই দাও, কাজ শেষ। পারবো? সবাই তোমাকে বলো ভাইয়ারা, পারবো? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল আমাদের। ঠিক আছে, এই পরেরটা সেম টাইপের ম্যাথই আছে, সো এটা না করে আমরা একদম পরের টাইপের ম্যাথে চলে যাই। ঠিক আছে, কারণ পরের টাইপ থেকে আর বেশিক্ষণ সময় আমাদের লাগবে না, আমরা 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে একবারে শেষ করে দিব। ঠিক আছে, ব্রেক দিচ্ছি না আর, একবারে শেষ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা পরের ম্যাথটা, এই যে ম্যাথটা সহজ আছে, তো পরের ম্যাথটা সিমিলার টাইপের। আমাকে বলো আংশিক চাপ পার্টটুকুতে কারো তো সমস্যা নাই, কেসগুলো সব তো বুঝছি নাকি, সব তো বুঝছি, রাইট? ওকে, তাহলে পরের পার্টটুকুর মধ্যে এটা সেম টাইপের ম্যাথ, সো রাখতেছি না, জাস্ট এটা করবো আমরা এখন। চলো গ্যাসের গড়িত সমীকরণগুলোকে নিয়ে কাজ করব, এটা খুবই সিম্পল, একবারে বলে ফেলো। সেটা হচ্ছে ভাই বলো CRMS এর সূত্র কি ছিল, √3RT/m ছিল। তারপরটা বলো সি অ্যাভারেজ কি ছিল, √8RT/হচ্ছে πm ছিল। এরপর কি বলতো, πm ছিল, হ্যাঁ। আর এটা কি ছিল, সি মোস্ট প্রবাবল মানে সম্ভাব্যতম বেগ, এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ। আর এটা হচ্ছে ভাই গড় বেগ।
আর উপরটা তো বর্গমূল গর্ভবেগ আছে। তিনটা সিনারিওতে যেটা তোমাকে মনে রাখতে বলছিলাম ভাইয়া, সেটা কি বলতো? সেটা তোমাকে মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে তিন কেসেই আর এর ভ্যালু অবশ্যই 8.314 বসাইতে হবে, অবশ্যই এম এর ভ্যালু কেজিতে বসাইতে হবে, ঠিক আছে? আর অবশ্যই টি এর ভ্যালু থাকতে হবে আমার কেলভিন ইউনিটে থাকতে হবে। এইটুক কিন্তু ফরজ ভাই, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? এইটুক কিন্তু ফরজ, ওকে? আর পরেরটার মধ্যে কি আছে একটু বলো দেখি তোমরা। ইকে ইজ ইকুয়ালস টু কি ছিল? 3/2 nRT। এখানেও কিন্তু কি ভাই বলতো, এন এর ভ্যালু W/M বসাইতে পারো, এখানে ভ্যালু কি N/N এ বসাইতে পারো, V/22.4 বসাইতে পারো, যাই বসাও না কেন মাথায় রাখবো আর এর ভ্যালু কিন্তু ভাই 8.314 বসাবো, যদি শক্তির এককটা জুলে বের করতে চাই, ঠিক আছে? এগুলো সূত্র যেন ভুল না যায়। সবার কি সূত্র দুটো মনে পড়ছে? একটু আমাকে বলো। সূত্র দুটো মনে পড়ছে ভাইয়া? তাই আমরা ম্যাথে চলে যাবো আর কি, ঠিক আছে? ওকে, চলো তাহলে পরের ম্যাথটা আমরা একবার করে ফেলি। এখানে দুটো সূত্র দেওয়া আছে, ভালো করে বাসায় দেখবা। আর এখানটার মধ্যে কি আছে একটু বলে ফেলো দেখি তাইলে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে কাজ করব এবং 32 গ্রামকে নিয়ে কাজ করব। গড় গতি শক্তি কত হবে বের করতে বলছে, তো চল সূত্র বসাই দিই। মাত্রই করে আসছো। তাহলে কি 3/2 nRT ছিল সূত্র। যেহেতু ভরকে নিয়ে কাজ করব, তাহলে n ইকুয়ালস টু বসবে W/M। তাহলে মিথেন মানে কি CH4। চলো ভ্যালু বসাই দিই। তাহলে কি 3/2, এন এর ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু 32, আর এখানে হচ্ছে 16। আর এর ভ্যালু কত বসাইতে বলছি? 8.314। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। তো চলো ভ্যালু বসাই দিই। তাহলে এবার বলো, সুন্দর করে সবগুলো হয়ে গেছে, অ্যান্সার করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো তো সবাই ক্যালকুলেটর চাপলে, এটা মোস্ট লাইকলি 7, 4, 8, 2.6 এত জুল চলে আসে। তো আমার অ্যান্সার মোস্ট লাইকলি বি নাম্বারটা হয়। সবাই একটু করে দেখো তো ভাই, সবাই একটু করে দেখো, হ্যাঁ, অ্যান্সার সবগুলো বের করতে পারছো কিনা। কারো কি অসুবিধা হচ্ছে ভাই? কারণ এই পার্টটা সহজ, তো ফার্স্ট যাওয়া যায়, হ্যাঁ, ফার্স্ট যাওয়া যায়। প্রথম পার্টে ক্যালকুলেশন এরর হয়, এই পার্টটাতে এরর হয় না, তো সবাই পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। বলো পরের পার্টটার মধ্যে কি আছে? 1 মোল গ্যাসের গতিশক্তি, তাহলে বলো কি হবে? ইকে ইজ ইকুয়ালস টু হবে 3/2 nRT। তাহলে কি বের করতে বলছে? 1 মোল গ্যাসের জন্য তো কত হবে? 3/2, n এর ভ্যালু 1, তাহলে 3/2 RT, এটাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে কি 3/2 RT হবে। তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? এই যে এটা। দেখো কেমিস্ট্রিতে কিন্তু আমরা ডিগ্রি অফ ফ্রিডম কাউন্ট করব না, ঠিক আছে? কেমিস্ট্রিতে কিন্তু আমরা ডিগ্রি অফ ফ্রিডম কাউন্ট করব না, এটা খুব সাবধান, ওকে? ওকে, তাহলে চলো পরেরটা একবারে বলে দিই ভাইয়া। এই আরেকটা করবো আমরা এই সাইডটুকুর মধ্যে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম, 1 গ্রাম কোনো কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এর অনুসন্ধান গতিশক্তি। তো চলো একবার করে ফেলি। তাহলে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 nRT ছিল মেন সূত্র। তাহলে চলো 3/2 নিয়ে কাজ করব। এন এর ভ্যালু কত? W/M। তাহলে এটা কার্বন ডাই অক্সাইড তো আমরা জানি 44 হবে। তাহলে 1/44। আর এর ভ্যালু কত? 8.314। টি এর ভ্যালু কত? 298। তাহলে সুন্দর, সরি, সুন্দর করে করে ফেলো 298। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে এখান থেকে। তো চলো কাজটা করে ফেলবো। তাহলে কি 3/2 ইন্টু কত? 1/44 ইন্টু কত? 8.314 ইন্টু হচ্ছে 298। চলো ভ্যালু বসাই দিই, তাহলে এটা চলে আসবে। ই কে এর ভ্যালুটা হচ্ছে কত? এটা হচ্ছে 84.46 এত আসবে। অবশ্যই একটা জুলে দিতে হবে, কারণ তুমি 8.314 বসাইছো, সাবধান, হ্যাঁ, সাবধান, ওকে? আচ্ছা, পরের পেজে আমরা সূত্রগুলো আরেকবার লিখে দিছি, কারো যদি আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে দেখে রাখবা, ঠিক আছে? আমি আগে একবার লিখে দিছি, বাট এখানে সবগুলো লেখা আছে আবার একসাথে, ঠিক আছে? আর এটা হচ্ছে এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউর জন্য বিশেষ করে হচ্ছে, আর কিছু মনে রাখো বা না রাখো, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সিআরএমএস আর সি এভারেজ, এই দুটার যে অনুপাতটা আছে সেটা কিন্তু 1.085। এই এমসিকিউটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখা লাগবে। আর কোনটা রাখো বা না রাখো, অবশ্যই কোনটা সবচেয়ে বড়টা মাথায় রাখবা। আর অবশ্যই মনে রাখবা যে এই দুটার অনুপাত কত? আমার 1.085, এটা যেন ভুল না যায়, ঠিক আছে? কারো যদি মনে না থাকে তাহলে √3 আর √8/4 পাইকে ভাগ করে দিও, অ্যান্সার মিলে যাবে। 8/পাইকে ভাগ করে দিও, অ্যান্সার মিলে যাবে। যাকে করো, হ্যাঁ। এই যেখানে অনুপাত গুলো দেওয়া আছে, কারো মনে না থাকলে বের করে নিও আর কি, ওকে? চলো, এই পর্যন্ত আছে সবকিছু আমরা সুন্দর করে করে ফেললাম। এবার এখানে অনেক কিছু বলা আছে, সংকট তাপমাত্রা বলা আছে। এই ডেফিনেশন গুলো জাস্ট হচ্ছে ডিও এক্সামের জন্য মাথায় রাখবা। কারণ হয় কি, ওই যে ডিও এক্সামের জন্য ওই থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বেশি আসে, বুঝছো? তো ডেফিনেশন টাইপ জিনিসপাতি এই চ্যাপ্টার থেকে আসতেই পারে, সেগুলো দেখে রাখো, কারণ আলাদা আলাদা রিভিশন দেওয়া তো পসিবল না। তো একবারে শিখে রাখো, জাস্ট ডেফিনেশন গুলো পারলেই পরীক্ষায় চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে ওই যে ডিওর এক্সামের জন্য ওই হাইড্রোজেনের সংকট তাপমাত্রা কত, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে হিলিয়ামের কত, এই দুটো মনে হয় পরীক্ষা বেশি আসে, তো করে যাও, ঠিক আছে? ওকে, চলো এই বন্ধ হয়ে গেল। তার এখানে বাণিজ্যিক ভাবে এগুলো দেওয়া আছে, যৌথ প্রক্রিয়া হয়, এটা হয়, ঠিক আছে? এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, আগের পেজটা পড়লেই চলবে। চলো এবার আমরা এখান থেকে ম্যাথ গুলো করে ফেলবো। দেখো কি আছে এখানে। তো এবার তোমরা তোমাকে অ্যান্সারটা বলে ফেলো একসাথেই। কি আছে এখানে? এখানের মধ্যে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইট্রোজেন গ্যাসের মধ্যে গড়
বর্গমূল কত হয়? আচ্ছা, সিআরএমএস এর ভ্যালুটা বের করব, রুট ওভার কত, 3RT/m। ঠিক আছে, 3RT/m ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 এর ভ্যালু কত, 3 বসাবো, 8RT। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 300 কেলভিন। আর নিচে কত, এম এর ভ্যালু কিন্তু কেজিতে বসাইতে হবে। তো এটা কিন্তু 28 ইন্টু টেন টু পাওয়ার -3 এত কেজি বসাবো। তাহলে চলো, এটা 28 টেন টু পাওয়ার -3। আচ্ছা, এবার শোনো একটা ছোট্ট কথা, ঠিক আছে, জাস্ট লিখতে লিখতেই বলি। যখন তুমি এরকম টাইপের ম্যাথ গুলা করবা, তখন তুমি দেখবা যে এখানে যে ভ্যালুটা আছে, এটা সিআরএমএস এর ভ্যালু মোস্ট একটি 516 পয়েন্ট সামথিং আসে, আমি ভুলে গেছি, 516 পয়েন্ট মনে হয় 9.5 বা কিছু একটা আসে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার মিটার পার সেকেন্ডে চলে আসছে। এবার শোনো ভাইয়া, যদি এরকম হয়, যেমন এই ম্যাথটাতে, ঠিক আছে, এই ম্যাথটাতে অ্যাডমিশনের কোনো জায়গার মধ্যে যদি তুমি দেখো যে তোমার যে অ্যান্সারটা আসছে ওই অ্যান্সারটা অপশনে কোথাও নাই, তাহলে কিন্তু অ্যান্সার দাগানো যাবে না, সাবধান, যে কোনো একটা কিন্তু দাগায় শোনাবার। কারণ অ্যাডমিশনের সিস্টেমটা হচ্ছে, যদি ইন কেস কোথাও অ্যান্সার না থাকে তাহলে ওটা দাগানো যাবে না, কিন্তু ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। যদি কেউ দাগাও তাহলে মার্ক কিন্তু পাবা না, সাবধান, হ্যাঁ। যদি মাঝে মাঝে দেখবো যে দুইটাই অ্যান্সার এরকম হইতে পারে, যে অপশন এ তে যে অ্যান্সার দেওয়া, সি তেও সেম অ্যান্সার দেওয়া, এরকম হইতে পারে, তখন কিন্তু দুইটাই দেখাইতে হবে, সাবধান, ঠিক আছে। সবসময় এরকম হবে না, খুব রেয়ার কেস, মানে এরকম ডাবল অ্যান্সার আসা কখনো সাধারণত খুব একটা রিসেন্ট টাইম গুলোতে হয় না। বাট এরকম অবশ্যই আছে, যেমন এই কোশ্চেনটাই, ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার নাই, সো এখানে অ্যান্সার দেখানো যাবে না, ঠিক আছে। সো এখানে কিন্তু অ্যান্সার নেই, সাবধান, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্সার নেই, আমি কিন্তু এই জন্যই বাস বলতেছি, এক্সাম হলে কোনো রকম কনফিউশন পালা যাবে না, ঠিক আছে, যে ভাই দাগাবো কি দাগাবো না, হবে কি হবে না, এখানে কিন্তু দশমিক এক ঘর পরে পরে দিছে। তো কিন্তু আবেগের বশবর্তী হয়ে কিন্তু দাগানো যাবে না, সাবধান, ওকে। আচ্ছা চলো, পরেরটা করে ফেলবো আমরা। এটা কি আছে, গ্যাসে আণবিক ভর দেওয়া আছে উক্ত তাপমাত্রার মধ্যে। আহ, আচ্ছা, এত হয়ে যাবে তাই তো, সেন্টিমিটার পার সেকেন্ডে কাজ করতে বলছে, তো চলো আগে আমরা সেন্টিমিটারকে মিটার নিয়ে যাই, তাই তো হয়ে যায়, তাই না। তো এটা কত, সিআরএমএস এর ভ্যালু হবে 5, সরি, চলো আগে মিটারে নিয়ে যাই। তাহলে কত হবে, 5 0 5 5 এত, 5 500, এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দাও। তারপর কত হবে, রুট ওভার 3RT/m। তাহলে 3 আর এর ভ্যালু কত, 8.314। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু বের করবো, এম এর ভ্যালু কত বলছে, 32 × 10⁻³ চলো সুন্দর করে ভ্যালু বসাই দাও, কাজ শেষ, ঠিক আছে, তাই না, তাই তো হয়ে যাচ্ছে। চলো তাহলে করে ফেলি, তাহলে কত এসে 505.5, তাহলে 505.5 তার স্কোয়ার ইন্টু 32 × 10⁻³ আর এখানে কত আসবে, ভাগ 3 ইন্টু 8.314। ক্লাসটা করে দাও, তাহলে 327 আসে নাকি দেখো তো, 327 আসে, দেখো তো মিলে কিনা, 327.84 এত কেলভিন আসে। এখান থেকে 273 বিয়োগ করে দাও, তাহলে আসবে 54.84 এত ডিগ্রি সেলসিয়াস। অপশন কি আছে এটা, 54.8 সামথিং, এই যে বি নাম্বারটা আছে, তাই না, এটাও কিন্তু 54.8-এর কাছাকাছি একটা ভ্যালু, তো অবশ্যই দেখাবা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। তাহলে চলো পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা বলে ফেলো দেখি ভাই, কোন নিম্নে কোন সমীকরণে গ্যাসের গৈতত্ত্ব সমীকরণ থেকে উদ্ভূত হয়েছে। এই শোনো, গ্যাসের গৈতত্ত্ব সমীকরণ কি ছিল মনে আছে, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/3 mnc²। তাহলে মাথায় রাখবা এই সমীকরণটার মধ্যে শুধুমাত্র সিআরএমএস এর সমীকরণটা কিন্তু ইউজ করা হয়েছে, বাকি আর কোনোগুলো কিন্তু ইউজ করা হয় নাই, তো সাবধান, ঠিক আছে, একটু সাবধান, ওকে। পারা যাবে তাহলে, ওকে। ঠিক আছে, গ্যাসের সমীকরণ থেকে উদ্ভূত হয়েছে, তাহলে চলো উদ্ভূত কোনটা কি হয়েছে দেখি একটু। তাহলে এখানের মধ্যে হচ্ছে লাস্টে ভি নাই কেন, কিন্তু ভি থাকার কথা। এখানে মনে প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, কেন ভি হবে, ঠিক আছে, এটা মনে হয় আমি একটু দিতে ভুল করছি। এটা পিভি হবে, পিভি কস টু 1/3 mnc², এবার ঠিক আছে। এবার এটা হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার হবে, হ্যাঁ, এটা আমি একটু ভুল করছি, এটা আসলে দেওয়া ছিল, হ্যাঁ, এটা হচ্ছে পিভি কস টু 1/3 mnc² হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এ বন্ধু পারা গেল। তাহলে পরেরটির উপরে ফেলে চলো, এটা গত বছরের কোশ্চেন করবো এখন আমরা। সেটা হচ্ছে এই কোশ্চেনটা, কত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড এর বর্গমূল গড় বর্গমেঘ কার সমান হয়েছে বলতো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা Cl2 সমান হয়েছে। তাহলে কি হয়েছে বলতো, আমার সি অফ কার্বন ডাই অক্সাইড যেটা আছে এটা সমান হইতে হবে কার, সমান হইতে হবে সি অফ ক্লোরিন গ্যাসের। তো চলো ভ্যালুটা বসাই দিই, কি হবে, √3RT/m, এটা কার্বন ডাই অক্সাইডের জন্য, √3RT/m কার জন্য, এটা হচ্ছে আমার Cl2 এর জন্য, তাই না, Cl2 এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো চলো দুই সাইড থেকে আমরা রুট রুট বাদ দিয়ে দিব আল্লাহর নাম নিয়ে, রুট বাদ, থ্রি বাদ, থ্রি বাদ, আর বাদ, আর বাদ, তাহলে কি কি পাইলাম, টি অফ কার্বন ডাই অক্সাইড আর এটা বাদ। তাহলে টি অফ কার্বন ডাই অক্সাইড বের করতে চাই, ওর আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে ভাইয়া 44 × 10⁻³ ইজ ইকুয়ালস টু কত হবে, টি অফ ক্লোরিন, ক্লোরিন কত ভাইয়া, ক্লোরিন হচ্ছে ভাইয়া 20 ডিগ্রি মানে 293 কেলভিন, এটা কত 71 × 10⁻³, দুই সাইড থেকে এটা বাদ দিয়ে যাবা, তাহলে কত হয় একটু দেখো দেখি,
এটা আসবে হচ্ছে গুণ করে দাও তাহলে 293, 293 × 44 ভাগ হচ্ছে 71 তো এখানের মধ্যে 181 আসে কিনা এটা তোমরা করে দেখবা। দেখো তো 181 আসে সবার, দেখো তো 181 আসে। ওকে, 181.57 আসে, হ্যাঁ ঠিক আছে। টি অফ কার্বন ডাই অক্সাইড কত হইলো? এটা হচ্ছে 181.57 চলে আসে, ঠিক আছে। পারবো আমরা এই পর্যন্ত? সবাই একটু দেখো তো ভাই, পারা যাবে সবার? পারবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে, ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত পারবো। তাহলে চলো, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা অ্যাসিড ক্ষার তত্ত্বের দিকে চলে যাচ্ছি, খুব সহজ একটা জিনিস। তো আমাদের আর কিছুক্ষণ সময় লাগবে, তো আহামরি প্যাচ নাই সাইডটুকুর মধ্যে। এখানের মধ্যে কি কি আছে? আরহেনিয়াস তত্ত্ব আমরা সবাই জানি যে জলীয় দ্রবণে H+ দান করতে পারে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্বটা জলীয় দ্রবণে কাজ করে। কারণ পরীক্ষার হলে কি থাকবে জানো, যে আরহেনিয়াস দ্রবণ, সরি আরহেনিয়াস তত্ত্ব কার জন্য সত্য। তখন তুমি দেখবা কি এরকম এরকম অপশন পাবা যে ভাই HCl অ্যাকুয়াসের জন্য সত্য নাকি HCl গ্যাসের জন্য সত্য। তোমরা অ্যান্সার দাও তো, কোনটার জন্য সত্য? অবশ্যই কি অ্যাকুয়াসের জন্য সত্য, মাথায় রাখবো, ঠিক আছে। ও কিন্তু গ্যাসের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র জলীয় দ্রবণ। এরপর কি ব্রনস্টেড লাউরির মধ্যে অনেক কথাবার্তা আছে যে H+ দান করলে সে কি হয়, অ্যাসিড হয়। আর কি H+ গ্রহণ করলে সে হচ্ছে বেজ হয়ে যাবে, তাই না? বেজ হয়ে যাবে। আর লুইস অ্যাসিড বেস তো আমরা জানি যে ইলেকট্রন যখন গ্রহণ করবে সে আর দান করবে সে। এখানে একটা ছোট্ট এমসিকিউ মাথায় রাখবা, যে যারা হচ্ছে কি, যারা হইতেছে আমাদের কি, যারা হইতেছে আমাদের যারা হচ্ছে ইলেকট্রোফিলিক, ঠিক আছে ভুলে গেছিলাম, যারা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়াকশন দেয়, ইলেকট্রোফাইল, ঠিক আছে। যারা যারা হচ্ছে ইলেকট্রোফাইল, যারা যারা হচ্ছে ভাইয়া ইলেকট্রোফাইল, ওরা সবাই কিন্তু কি হিসেবে কাজ করতে পারে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। যেমন কি AlCl3, তারপর হচ্ছে BF3, তারপর কি বলতো ভাই, তারপর কি বলতো BeCl2, তারপর হচ্ছে কি যে কোনো প্লাস চার্জ, ওরা সবাই কিন্তু বাই ডিফল্ট লুইস অ্যাসিড। এটা মাথায় রাখবো, হ্যাঁ। এই জিনিসটা এমসিকিউ তে প্রচুর আসে, ওকে, মাথায় রাখবো একটু। ওকে, চলো পরের পেজে কিছু এমসিকিউ করে ফেলে আমরা, তারপর আমরা আগায় যাবো, ঠিক আছে। চলো, অনুবন্ধী অ্যাসিড খাতটার কিছু এক্সাম্পল করব আমরা। যেমন প্রথম কথা হচ্ছে ভাইয়া, যে এটা মাথায় রাখবো, 1 নাম্বার, ধরো তোমার কাছে HCl টা আছে, এখানে H2O কে নিয়ে কাজ করতেছো, তাহলে কি বলতো, এখানে H3O+ কে নিয়ে কাজ করব, আর এখানে Cl- কে নিয়ে কাজ করব, তাই না? তাহলে একটু জনগণ বলে ফেলো দেখি। এই যে HCl যেটা আছে, ও H+ দান করে Cl- এ কনভার্ট করে, তাহলে ও কিন্তু একটা অ্যাসিড। আর ও যেহেতু একটা অ্যাসিড, তাহলে অবশ্যই কি ও কিন্তু অনুবন্ধী বেজ। ও কিন্তু অনুবন্ধী বেজ, অনুবন্ধীটা উল্টা হয়, তাই না? অনুবন্ধীরা উল্টা হয়। আর তারা বলো ও যদি অ্যাসিড হয় তাহলে ও কি বেজ হবে? তাহলে ও যদি বেজ হয় তাহলে অবশ্যই এটা কি বলতো, অনুবন্ধী অ্যাসিড হবে। ও কিন্তু অনুবন্ধী অ্যাসিড হবে, তাই না ভাই? এটা একটা ব্যাপার। তারপর সেকেন্ড কথাবার্তা কি দেখো, সেকেন্ড কথাবার্তা হচ্ছে এই পার্টটুকুর মধ্যে, যে আবার কি হয়েছে, অ্যামোনিয়া আছে, এখানে হচ্ছে পানি আছে। তারপরটার মধ্যে কি হয়েছে বলো তো দেখি ভাই, NH4+, আর এখানের মধ্যে আছে OH-। তাহলে এবার একবারে বলে ফেলো, অ্যামোনিয়া কিন্তু H+ গ্রহণ করছে, সো ও কিন্তু বেজ। আর ও যদি বেস হয় তাহলে এটা কি অনুবন্ধী অ্যাসিড। ও কিন্তু কনজুগেটেড অ্যাসিড, রাইট? আর তাহলে বলো ও বেস হইলে ও কি অ্যাসিড, আর ও যদি অ্যাসিড হয় তাহলে এটা কি হবে বলো দেখি জনগণ, অনুবন্ধী বেস হয়ে যাবে। সবাই কি এই পর্যন্ত একমত কিনা এটা বলো দেখি ভাই? একমত? পারবো? পারবো। আবার তাহলে এই দুটো সমীকরণের মধ্যে যদি একটু খেয়াল করো, তাহলে প্রথম বিক্রিয়ার মধ্যে পানিটা হচ্ছে বেজ, দ্বিতীয় বিক্রিয়ার মধ্যে পানিটা হচ্ছে অ্যাসিড। তাহলে কখনো যদি কোশ্চেনের মধ্যে বলে যে পানি হচ্ছে উভধর্মী, পানি হচ্ছে উভধর্মী, এই কথাটা যদি জানতে চায়, তাহলে মাথায় রাখবা এটা এক্সপ্লেন কিন্তু শুধুমাত্র ব্রনস্টেড লাউরি দিয়ে করা যায়। কারণ আমরা কিন্তু পানিকে নরমালি নিরপেক্ষই ধরে নেই, শুধুমাত্র একমাত্র ব্রনস্টেড লাউরি দিয়ে তাকে কি হিসাবে ব্যাখ্যা করা যায়, তাকে হচ্ছে বেজ হিসেবে বা উভধর্মী হিসেবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। পারবো? পারবো। তো চলো পরেরটা আমরা করে ফেলি, একটু পরেরটা করে ফেলি। এবার তোমরা একটা আমাকে অ্যান্সার দিবা, ঠিক আছে, একটু করো আমাকে, করে আমাকে অ্যান্সার দাও। সেটা হচ্ছে সাপোজ তোমার কাছে এবার এটা আছে, সাপোজ তোমার কাছে এটা আছে, যে কি আছে, ধরো এবার এই পার্টটুকুর মধ্যে তোমার কাছে এইচ, ও সরি এটা না, আমি এটা বলতে চাচ্ছিলাম না, সরি ভুল বলছি একটু। সাপোজ তোমার কাছে এবার HSO4- আছে, তাহলে এবার তোমরা আমাকে বলো তো HSO4- ইচ্ছা করলে সে H+টা গ্রহণ করে, এই গ্রহণ করার মাধ্যমে সে H2SO4 হিসেবে কাজ করতে পারে। আবার ইচ্ছা করলে সে কিন্তু H+ দানও করতে পারে, তখন সে কিন্তু সালফেট হয়ে যায়, তাই না? তাহলে যদি গ্রহণ করে তখন কিন্তু সে কাজ করবে কি হিসাবে, গ্রহণ করলে সে কাজ করবে হচ্ছে বেস হিসাবে, আর দান করে সে কাজ করবে কি হিসাবে, অ্যাসিড হিসাবে, ঠিক আছে। তো মাথায় রাখো যে এই যে সালফেট, তারপর হচ্ছে বাইকার্বনেট, এগুলা কিন্তু পানি, এগুলা কিন্তু ব্রনস্টেড অনুযায়ী কি, ও কিন্তু ব্রনস্টেড যে লাউরি আছে, সে ব্রনস্টেড লাউরি অনুযায়ী তারা কিন্তু উভধর্মী, ঠিক আছে, উভধর্মী, বাট অবশ্যই বিক্রিয়া সাপেক্ষে,
অবশ্যই বিক্রিয়া সাপেক্ষে, কারণ যদি বিক্রিয়া দিয়ে দেয় তাহলে ওই বিক্রিয়ার জন্য কি করবে সেটা কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? মানে হয় কি মাঝে মাঝে কোশ্চেন করে যে নিচের কোনটি উভধর্মী, তখন সাধারণত এই তিনটার মধ্যে অ্যান্সার থাকে, ঠিক আছে? তো একটু ভাবে কইরো তোমরা, হ্যাঁ? কার অসুবিধা আছে ভাইয়া বলো, কার অসুবিধা আছে? নাই, চলো তাহলে সামনেরটায় চলে যাই ভাইয়ারা। তাহলে এবার একটু অ্যাসিড ক্ষারের মধ্যে আমরা একটু শক্তিশালী অ্যাসিড বের করতে চাই, যেমন অক্সো অ্যাসিড সময়ের ক্ষেত্রে। এখানে রুল কি, রুল হচ্ছে পরমাণুযুক্ত ক্ষেত্রে কেন্দ্রীয় ধনাত্মকের জারণ মান যত বেশি হবে তত ওই সেলের শক্তি বেশি। যেমন HClO4, ওর জারণ মান +7, ওর +6, +5, +4, +3, +1। তো যার জারণ মান বেশি ওর কিন্তু কি বলতো শক্তি বেশি হবে, তাই না? যার জারণ মান যত বেশি ওর শক্তি কি তত বেশি, এটা মাথায় রাখবো, ঠিক আছে ভাই? পারা যাবে? কোন কোশ্চেন আছে? নাই। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে কি আছে, যদি একাধিকের জারণ মান সমান হয়ে যায়, সাপোজ কি, সাপোজ ধরো তোমার কাছে আছে হচ্ছে HNO3 আর এখানে আছে H3PO4, তাহলে মাথায় রাখবো ভাই যদি এর জারণ মানও +5, এর জারণ মানও +5, যদি দুইটা জারণ মান সেম হয়ে যায় তখন দেখবো আকার, কেন্দ্রীয় পরমাণু আকার দেখবো, যেমন ওর কি 2 আর 5, ওর কিন্তু কি 2 8 5। তো মনে রাখবো যার আকারটা ছোট, যার আকারটা ছোট ওর শক্তি হবে বেশি, ঠিক আছে? যার আকার ছোট ওর শক্তি কি বলতো বেশি, তাইলেই হবে। ওকে, পারো ভাই? পারবো? কোনো সমস্যা আছে ভাইয়ারা? নাই। চলো তাহলে আমরা সুন্দর করে জাস্ট দুটো শক্তি মাত্রা পড়ে ফেললাম, পারবো তাহলে আমরা? ঠিক আছে, দুটো কিন্তু পরীক্ষা প্রচুর আসে, কোনটা শক্তি মাত্রা বেশি কোনটা শক্তি মাত্রা কম, সাবধান একটু, হ্যাঁ? পারবো ইনশাল্লাহ। ওকে, চলো তাহলে এবার এই পার্টটুকুতে কাজ করে ফেলছি, তাহলে পরেরটা বলে ফেলি। পরেরটার মধ্যে কি আছে, যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আর্হেনিয়াস এর সূত্র অনুসৃত হয়েছে কোনটিতে? তাহলে দেখো ভাই গ্যাসের জন্য কিন্তু কখনোই ও কাজ করবে না, সো ও কিন্তু বাদ, গ্যাসের ক্ষেত্রেও কাজ করে না। এখানে সলিড আছে তাহলে ও কিন্তু বাদ, কাজ করে না কিন্তু, ঠিক আছে? এখানে দেখো অ্যাকুয়াস 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 এগুলো নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে কাজটা হয়েছে, তাই না ভাই? কারণ এখানে কি আলটিমেটলি জলীয় দ্রবণ মানে পানি নিয়ে কাজ করা কিন্তু যাচ্ছে, তো এখানে কিন্তু কাজটা হবে। যখনই কিন্তু সলিড চলে আসবে বা গ্যাস চলে আসবে তখন কিন্তু ও কাউন্ট করতে পারে না, সাবধান, কিন্তু ওখানে কিন্তু সলিড চলে আসছে, সলিড চলে আসছে, ঠিক আছে? ওখানে কিন্তু কাজ করা যাবে না, সলিড আসলেই বাদ। ওকে, সলিড সলিড অথবা গ্যাস আসলে বাদ, শুধুমাত্র পানি বা লিকুইড এই ক্ষেত্রে সে কাজ করতে পারে, ঠিক আছে? পারবো? ওকে, তাহলে এবার পরেরটা বলে ফেলো ভাই, তাহলে বলো নিচের ক্ষেত্রে কাজ করব কোন জোড়াটি তীব্রতা ক্রম ভুল, এই কোশ্চেনটা করছে। তাহলে এখানের মধ্যে সবগুলো বলা আছে, দেখো প্রথমটার মধ্যে কি হয়েছে, এখানে কি CH3, এখানে CH3 CH2 এ কাজ করতেছে। তো একবার যদি বলি যেখানে হচ্ছে কার্বন সংখ্যা বেশি, যেখানে কার্বন সংখ্যা বেশি সেখানে কি, সেখানে তীব্রতা কিন্তু কম হয়, সেখানে তীব্রতা হচ্ছে কম হয়। তো এখানে কার্বন দুইটা, এখানে কার্বন একটা, তো হ্যাঁ ঠিক আছে এটা সত্য, কিন্তু চাইছে ভুল, তো এটা হচ্ছে না। তারপর কি H2SO4, এখানে কি হচ্ছে একটু দেখি তো, 3 × 6, আর এখানে কি আচ্ছা এটা তীব্র অ্যাসিড আর দুর্বল অ্যাসিড, ঠিক আছে? তো দুর্বল অ্যাসিড হলে তো এমনি দুর্বল হবে, ঠিক আছে? তাহলে কি হলো পরেরটা, পরেরটার মধ্যে হচ্ছে Cl যেখানে থাকবে তার শক্তি তীব্রতা বেশি, এটাও ঠিক আছে। Cl যত বাড়বে, Cl যত বাড়বে তত তীব্রতা বেশি হয়, তোমরা জৈব যৌগের ক্লাসে হয়তো অলরেডি পড়ছো এটা, ঠিক আছে? ওইখান থেকে আসছে। HClO4 ওর জার্মান +7 আর ওর জার্মান হচ্ছে +5, তো ওরটা বেশি হবে, কথা সত্য। HFHCl, আচ্ছা এটা একটু বলি, রুলটা হচ্ছে আমাদের হাইড্রাসিড যেগুলো আছে, রুলটা হচ্ছে হাইড্রাসিড যেটা আছে সে হাইড্রাসিডের মধ্যে যত হচ্ছে অ্যানায়নের আকার বড়, যত হচ্ছে অ্যানায়ন যেটা আছে সে অ্যানায়নের আকারটা যত বড় হবে, যত বড় হবে তার অ্যাসিডের তীব্রতাও কিন্তু বেশি, তার অ্যাসিড যেটা আছে সে অ্যাসিডের তীব্রতাও হচ্ছে বেশি হবে, ঠিক আছে? আচ্ছা যেমন কি আয়োডিন ওর আকার সবচেয়ে বড়, তারপর কি ভাই, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ব্রোমিনের আকার সবচেয়ে বড়, তারপর কি ক্লোরিন, সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিন। তাই যেখানে কাজ করব HI হবে সবচেয়ে বেশি, তারপর হবে HBr, তারপর হবে HCl আর হচ্ছে HF, তাই না? তাহলে এই সবগুলোর মধ্যে কি হবে, HI টা সবচেয়ে বড় হবে, তাহলে HF কিন্তু বড় না, সো এটা হচ্ছে আমার অ্যান্সার হবে, তাই না? কারণ এটা ভুল আছে, সো এটা আমার অ্যান্সার। ওকে, আর বাকি প্রথম তিনটা যদি কেউ বুঝা নাও থাকো তাও অসুবিধা নাই, জৈব যৌগ ক্লাসের মধ্যে এই তীব্রতাটা আরেকবার আসবে, কারণ জৈব যৌগ ক্লাসে ওই যে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে না, ওটা তীব্রতার মধ্যে আমরা পড়ে আসছি, তো সেজন্য একবারে বললাম। কেউ যদি ইনকেস না বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ ওয়েট করো, জৈব যৌগ ক্লাসের দিন এইটা, এই যে A নাম্বারটা আর C নাম্বারটা এগুলো হয়তো আমরা ডিটেলসে কথাবার্তা বলবো, হ্যাঁ? কারণ এখানে হচ্ছে একটু ওই R20 গ্রুপ 20 ইলেকট্রন গ্রহণ করে গ্রুপ এগুলো কথাবার্তা আছে, তো এটা তখন বলবো ইনশাল্লাহ। আপাতত জেনে রাখো যে এরকম হয়, ঠিক আছে? ওকে, পরেরটা মধ্যে একটু একবার বলে ফেলো দেখি ভাই কি হচ্ছে এবার। এখানে মধ্যে বলছে দুটি সংযুক্ত ক্ষার এর সংকেত লিখো। শোনো, সংযুক্ত ক্ষার বলতে এখানে অ্যাকচুয়ালি বুঝাইছে অনুবন্ধী বেজ, বুঝছো? এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, যেখানে এটা বলতে অনুবন্ধী বেস বুঝাইছে, বুঝছো? কনজুগেট বেস তাইলেই চলবে। যেমন দেখেন কি বলছে,
H2SO4 কে নিয়ে কাজ করতেছো তুমি, তাহলে বলো এই যে আমার H2SO3 কে নিয়ে কাজ করতেছো, এগুলোকে ভেঙে কাজ করবে একটু, তাহলে কি কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে H প্লাস, এখানে পাওয়া যাবে HSO3 মাইনাস, এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো এখানে কি হয়েছে এখানের মধ্যে, এটা যদি অ্যাসিড হয়, এটা যদি অ্যাসিড হয় তাহলে কি লিখতে বলছে, এর অনুবন্ধী বেসটা লিখতে বলছে। তো এটা হচ্ছে এর অনুবন্ধী বেস, ঠিক আছে, এটা অনুবন্ধী বেস, এটা একটা গেল। আর 2 নম্বরে কি বলছে আবার চলো করি, কি আছে এখানে, C2H, C2HO4 মাইনাস, এটা আছে তাই না? তাহলে চলো আবার একটু কাজটা করে ফেলি। তাহলে কি পাচ্ছি আমরা, ভাঙলে পাচ্ছি হচ্ছে H প্লাস, আর এখানে পাচ্ছি কি C2O4 মাইনাস, ওই তো অক্সালিক অ্যাসিড আর কি, ঠিক আছে? তো চলো 2 মাইনাস হবে এটা। তাহলে বলো ও হচ্ছে একটা অ্যাসিড, তাহলে ওর জন্য কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে অনুবন্ধী বেস, এই আর কি, মানে এইচ প্লাস আলাদা করার পর যেটা পাবা সেটাই আর কি, এইচ প্লাস আলাদা করার পর যেটা পাবা সেটাই বুঝাইছে আর কি, আর কিছু না, ঠিক আছে? চলো এবার আমরা আজকের দিনে লাস্ট টপিকে চলে আসছি, ইনশাল্লাহ হচ্ছে আমাদের এটা পড়লেই শেষ, ঠিক আছে? এটা পড়লেই শেষ। সেটা হচ্ছে বিওডি, সিওডি, ডিও, এগুলো আছে। যেমন ভাই এখানে কি কি আছে একটু বলে দিই একবারে। ধর এখানে ডিও কে নিয়ে কাজ করতে বলছো, সো ডিওর একবার সূত্র সূত্র কি, 8 × 10³ ওয়াই, সরি 8 × 10³ ইন্টু কত বলতো, এস ভি ডিভাইড বাই হচ্ছে ওয়াই। যেখানে মনে রাখতে হবে এস ভি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রার আয়তন, ওয়াই হচ্ছে পানির ব্যবহৃত যতটুক ইউজ হয়েছে, ব্যবহৃত যে H2O টা তার আয়তন, ঠিক আছে? এবার তারা বলো ডিওর ক্ষেত্রে কি, বিওডি এবার আমরা দুইবার ইউজ করি, এটুকু ডিফারেন্স, তাহলে বিও কি বায়োলজি অক্সিজেন ডিমান্ড, তাহলে কি 10³ বাই ওয়াই নিব, আর এখানে কি আসবে, S1V1 মাইনাস S2V2, মানে দুইবার করতে হয় আর কি, ঠিক আছে? আর এখানের মধ্যে সেম কথাই ভাই কি করতে হবে বলতো, এখানে সিওডি ক্ষেত্রেও সেম হবে, যে কি হচ্ছে 8 × 10³ বাই ওয়াই অফ H2O কে নিয়ে কাজ করব, আর এখানে কত বলতো, সেম S1V1 মাইনাস S2V2, এখানে অবশ্যই হচ্ছে অনেক কথাবার্তা আছে, যেমন বিওডি এর মধ্যে কি হয়, বিওডি কিন্তু আমার অবশ্যই 5 দিনের মধ্যে বা 4 দিন পর্যন্ত গ্রহণ করতে হয়। তো এটা কি শুরুর দিনের ভ্যালু, এটা 5 দিন পরের ভ্যালু। আর সিওডি কিন্তু খুব দ্রুত হয়ে যায়, এটা কিন্তু কি প্রথম 1 ঘন্টা, মানে প্রথম ভ্যালুটা, এটা 2-3 ঘন্টা পরের ভ্যালুটা, এগুলো কথাবার্তা আছে, বাট তোমার সূত্র লিখতে পারলে পরীক্ষায় চললো। আর সকল সিনারিওতে মাথায় রাখবা, সিওডি হচ্ছে জৈব প্লাস অজৈব, ও হচ্ছে জৈব প্লাস অজৈব দুজনকে নিয়ে কাজ করে, আর বিওডি শুধুমাত্র জৈব যৌগকে নিয়ে কাজ করে। তো অবশ্যই বিওডি আর সিওডি এর মধ্যে সিওডি এর ভ্যালুটা বড় আসবে সকল সময়, ঠিক আছে? তো আমাদের আর কিছু ম্যাথ আছে, 2-3টা ম্যাথ আছে আমাদের, ইনশাল্লাহ 4-5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ওকে? চলো সবাই কি বুঝতেছে ভাইয়া? ওকে ঠিক আছে। হ্যাঁ এই টপিকটি স্কিপ করলে একটু সমস্যা আসলে আছে, ঠিক আছে? একটা সূত্রগুলো পড়া দরকার, হ্যাঁ সূত্রগুলো পড়া দরকার, কারণ আসলে বিওডি সিওডি লাস্ট অনেক বছর ধরে আসতেছে না, তো তো যে কোনো একটা বছর বইয়ে দিয়ে দেওয়ার কথা, হয় এই বছর না নেক্সট বছর, তো একটু এটা পড়ে যাওয়া উচিত আসলে, হ্যাঁ একটু পড়ে যাওয়া উচিত, ঠিক আছে? ইভেন হচ্ছে গত বছরই দেখতেছি হচ্ছে এমসিকিউ তে মনে হয় আসছে, ঠিক আছে, বাট রিটেনের মনে হয় অনেক বছর ধরে আসে না, তো একটু ভালো করে দেখতে হবে আসলে, উপায় নেই, হ্যাঁ। চলো তাহলে চলো আমরা করে ফেলি, দেখি কি হয় এবার। দেখো এবার এই পার্টটুকুর মধ্যে এখানে পিএইচ, এই ছকটা মাস্ট ফরজ, ঠিক আছে, এটা ফরজ, এটা বাদ দেওয়ার কোনো গতিই নেই, ঠিক আছে? যেমন এই যে পিএইচ, ডিও, বিওডি, সিওডি, ক্ষরতা, ঠিক আছে, এই যে এই ভ্যালুগুলো পড়াই লাগবে আসলে, হ্যাঁ। টিডিএস কত হয়, তারপরে এগুলো এই এই 5টার মধ্যে আসবেই, আসবে, মিস যায় না, ঠিক আছে? শুধু ভালো করে পড়ো ভাই, হ্যাঁ, কোনো ভুল যেন না যায়। এর পরেরটার মধ্যে কি আছে, অনেকগুলো কথাবার্তা এখানে বলা আছে, খালি অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা ভালো করে পড়লেই চলবে, যে 5.6 এর কম হলে অ্যাসিড বৃষ্টি বলে, এটুকু পড়লেই চলবে। বাকিটুকু হচ্ছে ভাইয়া, উম এই যে বায়ু দূষক হিসেবে প্রাইমারির মধ্যে কে কি কাজ করছে সেটা একটু পড়বা, এটুকু পড়লেই চলবে, আর লাগবে না, বাকিগুলো এমনি বলা হয়েছে আর কি, বাট এটুকু হচ্ছে মাস্ট, হ্যাঁ। পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে কিছু বিক্রিয়া টিক্রিয়া দেওয়া আছে, এটা হচ্ছে সিলেবাস আছে না কিনা আসলে কেউই শিওর না, বুঝছো? সো নাইট্রোজেন ফিক্সেশনটা পড়ে রাখতে পারো যদি এক্সট্রা টাইম থাকে, যেমন নাইট্রোজেন ওটো বিক্রিয়া করছে, ও বিক্রিয়া হয়, NO করে NO2 হয়, এটা NO2 হয়েছে, এই যে প্রথম যে বিক্রিয়াটা নিয়ে কাজ করছো, এটা হচ্ছে ওই যে যখন তোমার ইয়া হয় না, বজ্রপাত হয় না, বজ্রপাতের ফলে কিভাবে এই চারাটা তৈরি হচ্ছে সেই প্রসেসটা আর কি, ঠিক আছে? তো এটা কেউ যদি চাও একটু পড়ে রাখতে পারো, বাট অনেক টাইম থাকলে, যদি কারো মনে হয় নাই, ওই যে বলো আপনার কনফিউশন আছে যেটা সিলেবাসে আছে নাকি নাই, বুঝছো? তো কেউ চাইলে পড়তে পারো, বা না চাইলে না পড়লেও চলবে, ঠিক আছে? এবার শোনো, যেটা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো লাগবে সেগুলো আমি বলে দিই একবারে। যেমন এখানে মধ্যে উইংক্লার মেথড, এটা ফরশোর পরীক্ষার মধ্যে আছে, মানে গত বছর বা তার আগের বছর মনে হয় আসছেও, সিকিউর না কোথাও যেন। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যে ভাই আমার এটা কিন্তু উইংক্লার্স মেথড, এটা হচ্ছে উইংক্লার মেথড, ঠিক আছে? এখন উইংক্লার যে মেথডটা আছে, সরি বানানটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে উইংক্লার্স মেথড,
উইংক্লার্স মেথড। এখন তুমি কি কি মনে রাখবা আমি সেটা বলি। উইংক্লার্স মেথড, ঠিক আছে। উইংক্লার্স মেথড তুমি প্রথমে মনে রাখবা যে কি, এই সালফার কেওএইচ এর বিক্রিয়ার মধ্যে প্রথমে ও শুধুমাত্র আমার কি করতেছে, প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে, ঠিক আছে। এই অ্যামানটা এই ওএইচ কে নিবে, এই সালফারটা এই কে কে নিবে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হচ্ছে, এ প্লাস এ মাইনাস তৈরি হয়ে গেল। এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে ভাইয়া এখানে কি হইতেছে একটু দেখো, অ্যামেন ছিল, এখানে ওটুর সাথে বিক্রিয়া করে অ্যামেন ওটু হয়ে গেছে, ঠিক আছে। ভালো করে বুঝি, এখানে কিন্তু দহন বিক্রিয়া হলো, সংযুক্ত হয়েছে। দেখো কিন্তু এখানে এমএন ও টু যেটা ছিল, অক্সিজেনটা এখানে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে এটা পাওয়া গেছে, যুক্ত করে দাও, আগের মতো চলে আসবে। এরপর এখানের মধ্যে কি হয়েছিল ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে হচ্ছে আমাদের আবারও কি প্রশমন বিক্রিয়া। তো এখানে কি আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, যেমন দেখো প্লাস, এখানে কি মাইনাস আছে, মাইনাস এটাও মাইনাস, এখানে কি প্লাস, এখানে কিন্তু মাইনাস, প্লাসের সাথে কি যুক্ত হবে, মাইনাস যুক্ত হবে, তো সালফেট হয়ে গেছে। আর মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়ে গেছে, ফলে পানি পাওয়া গেছে, ঠিক আছে। সাবধানে একটু, এই পরেরটার মধ্যে কি, আয়োডোমিতি আয়োডিমিতি, আগের দিন পরে আসছি এটা, ঠিক আছে। প্রথমে বুঝো সবগুলাই, প্রথমটা প্লাস মাইনাস, পরেরটা হচ্ছে কি প্রশমন, পরেরটা কি সরি, প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস, পরেরটা হচ্ছে সংযোজন, পরেরটা আবার প্লাস মাইনাস, পরেরটা আবার কি বলতো ভাই, আয়োডোমিতি, পরেরটা আয়োডিমিতি, কাহিনী করলেই শেষ। এবার এত কিছুর মধ্যে কেন বলতেছি, কারণ এই প্রসেসটা একদম সরাসরি এক্সামে আসে একাধিকবার, ঠিক আছে। আবার বিশেষ করে রুয়েট এক্সাম বা হচ্ছে এরকম টাইপের যে এক্সাম গুলো আছে না, ওইখানে কোশ্চেন হার্ড করার জন্য। আবার তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম, যে তুমি খালি মনে রাখবা 4 মোল সোডিয়াম থায়োসালফেট যেটা আছে, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মোল O2। এই লাইনটা তোমার জন্য মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এখানে যদি আরেকটু ক্রস গুণ করে দিতে পারতাম, তাহলে তুমি কি পাইতা, ক্রস গুণ করার পর পাইতা কি, যে আমার 1 মোল থায়োসালফেট ইজ ইকুয়ালস টু কি আসতেছে, ইকুয়ালস আসতেছে হচ্ছে 8 গ্রাম O2, এটা আসতেছে। মিলিগ্রাম নিলে তুমি পাবা কি 8 × 10³ O2, ঠিক আছে। এত মিলিগ্রাম O2, বুঝছো। তো এখন ব্যাপারটা হচ্ছে এইটা থেকে কিন্তু ওই যে এই যে ডিও বিওডি যে সূত্রগুলো লিখছো, এই যে 8 × 10³ এই কথাটা কিন্তু এই জন্যই আসছে, কারণ কি এই যে 4 মোল থায়োসালফেট থেকে তুমি কি লিখছিলা বলো তো, লিখছিলা হচ্ছে 1 মোল O2, এই লাইনটা লিখতে পারছো দেখে কিন্তু আমার ওইটা আসছে। তো পুরো প্রসেসটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, বুঝছো। তো একটু বিক্রিয়াগুলো জেনে রাখা লাগবে আসলে, হ্যাঁ, তাহলে কিন্তু কোশ্চেন সলভ একটু প্যারা হইতে পারে, ঠিক আছে। এবার কিছু মুখস্থ কথাবার্তা আছে, যেমন ইডিটিএ নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মনে রাখবা, যে যখন হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু হচ্ছে 10 হয়, তখন হচ্ছে ইডিটিএ ইউজ করতে হয়। যেমন পরের কোশ্চেনটার মধ্যে এটা আছে, দেখবা তুমি এখানে, যে এইটা কখন প্রয়োগ করা যাবে, ইডে প্রয়োগ করা যাবে যখন পিএইচ এর ভ্যালু হচ্ছে 10, পিএইচ এর ভ্যালু যখন 10, তখন এই যে এই কোশ্চেনটা হবে আমার অ্যান্সার, ডি নাম্বারটা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবো আমরা, হ্যাঁ, কারণ এটা আসলে একটু ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে মনে রাখা একটু টাফ হয়ে যাবে, ওকে। বাকি পরেরটার মধ্যে নিচে দেওয়া আছে, যেমন দেখো এই যে ওই ছক থেকে কোশ্চেনটা আসে, দেখছো, ছক থেকে, ওই যে ছক বলে দিছিলাম যে ছক থেকে কিন্তু আসবে, ঠিক আছে, সিকিউর ওটা কিন্তু আসছে। তো মিলাই দেখো, তখন মনে হয় বি নাম্বারটা আমার অ্যান্সার, ঠিক আছে। যে 6.5 থেকে 8.5, 5 থেকে 6, এটা হচ্ছে আমার টিডিএস সবগুলো ভ্যালু দেওয়া আছে। ভালো করে পড়ো কিন্তু ভাই, এগুলো মুখস্থ টাইপের জিনিস, বা না পড়লে গতি নাই, কারণ বুয়েট পরীক্ষা এটা আসে, কিছু করার নাই, কি করবা বলো, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত তাহলে হয়ে গেল। তাহলে চলো পরেরটার মধ্যে বলি, যেমন গত বছরের বইটা কোশ্চেনটা, যে কারণে উইগনার মেথডটা পড়ানো, সেটা হচ্ছে ভাই এই কোশ্চেনটা করছে দেখো, যে MnO2, MnOH2 কাছে O2 দহন করছে, ওই যে মনে আছে MnOH তার হোল O2 এর সাথে O2 যুক্ত করছিলাম, তখন মনে আছে না, অক্সিজেন যুক্ত হয়ে গেছিল বলছিলাম, তখন কি পাইছিলাম, MnOOH হোল 2, তাই না ভাই। ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড থেকে ম্যাঙ্গানিজ অক্সি হাইড্রোক্সাইড হয়েছে, যেখানে যে বলে আসলাম যে প্রথম স্টেপ কিন্তু প্লাস মাইনাস, পরেরটা সংযোজন, এই যে সংযোজন বিক্রিয়াটা কিন্তু এক্সামে আসছে, ঠিক আছে। এটা কিন্তু বুয়েট এক্সামে আসছে, জাস্ট এই বিক্রিয়াটা খেয়াল করছো, দেখছো, পারবো। আমি কিন্তু এই জন্য বলছি এগুলো বাদ দেওয়ার আসলে গতি নাই। তো অবশ্যই কিন্তু এটা ভালো করে পড়তে হবে। তো এবার বলতো অ্যান্সার কত নাম্বারটা হবে, অ্যান্সার কিন্তু এ নাম্বারটা হবে। সাবধান, এটা কিন্তু আগে থেকে না পড়লে করার কিছু নাই, মানে এরকম না যেটা আগে থেকে জানা নাই একটু বুঝে বুঝে করে ফেলি, পারার কোনো গতি কিন্তু নাই। পারবো সবাই, দেখো একটু পারবো কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। চলো এখানে পরে ম্যাথটা করে ফেলি, এখানে কোশ্চেনটা ভুল আছে একটু, না এটা ঠিক আছে, এটা করে দিই চলো। এখানের মধ্যে সবকিছু ভ্যালু দেওয়া আছে, সুন্দর করে এটা করে ফেলবো আমরা। ডিও বের করতে বলছে, শোনো ডিও যেহেতু বের করতে বলছে, সরাসরি ডিও সূত্র লিখে দিই। কি হচ্ছে ডিও সূত্রটা, 8 × 10³ বাই হচ্ছে ওয়াই, ওয়াই অবশ্যই ব্যবহৃত H2 এর পরিমাণ, অবশ্যই ইউজড H2 যেটা আছে সেটা নিবা, ইনটু হচ্ছে কি এসভি নিবো, এটা কার পরিমাণ, থায়োসালফেট। চলো দেখে দেখে বসায় দিই, ঠিক আছে। এখানে কত হবে ডিও ভ্যালুটা, তাহলে দেখে দেখে বলো। তাহলে কি 8 × 10³ সরাসরি বসে যাবে। এবার চলো থায়োসালফেটের দিকে একটু ব্যাক করি। থায়োসালফেটের হচ্ছে ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। তো চলো তাহলে বসায় দাও, 0.0114 ইন্টু আয়তন কত, 7.5।
এবার মাথায় রাখো ভাই, আমি কিন্তু বারবার বলতেছি 1 লিটার নিয়ে কাজ শুরু হয়েছে, বাট পুরোটা কিন্তু ইউজ হয় নাই। ব্যবহৃত হয়েছে কতটুক সেটা হচ্ছে ওয়াই ভ্যালু, ব্যবহৃত হয়েছে কতটুক সেটা হচ্ছে ওয়াই ভ্যালু, ঠিক আছে? তো এখানের মধ্যে এমএল এর মধ্যে আছে, তাই এখানে কিন্তু 100 ml এর মধ্যে বসছে, ঠিক আছে? এই আয়তনটা কিন্তু সেম হওয়া লাগবে, সাবধান, হ্যাঁ। চলো তাহলে ভ্যালুগুলো বসাই দিয়ে একবার অ্যান্সারটা বলে ফেলো। 8 × 10³ ইন্টু কত বলো তো, 0.0114 ইন্টু 7.5 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে চলো কত আসে এটা, 6.84। অবশ্যই মনে রাখবো যে একক কিন্তু পিপিএম এ হবে, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ। এগুলো কিন্তু বাদ যেন না যায় ভাইয়া, হ্যাঁ, কারণ এমসিকিউ তে কিন্তু দিয়ে দিতেই পারে, সাবধান, হ্যাঁ। ওকে, তাহলে চলো পরেরটা করে ফেলি আমরা। বিওডি সেম ম্যাথটাই আছে। চলো বিওডি সূত্রটা আবার বসাই দেবো, কারণ লাস্টে বিওডি বের করতে বলছে। দেখো এবার তাহলে বিওডি সূত্র কি হবে একবার লিখে ফেলি আগে। 8 × 10³ বাই হচ্ছে ওয়াই, এখানে কত কত আসবে, S1 V1 মাইনাস হচ্ছে S2 V2। তাহলে চলো সূত্রগুলো বসাই দিই। তাহলে বলো 8 × 10³ এখানে কতটুক পানি নেওয়া হয়েছে একটু বলো দেখি ভাই। ওয়াই 50 ml বন্ধ নেওয়া হয়েছে। যোগ করে এখানে দেখো কি কি দেওয়া আছে, S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। রাখার পর কাজ করবে আবারও কি, ওয়াই সেম রাখছি আমরা। তাহলে এখানে কি, এই যে S2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, সরাসরি ভ্যালুটা বসাই দিই, তাহলে কাজ শেষ। তাহলে 8 × 10³ ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 50 ml বসাই দিব। S1 কত, এস ওয়ান হচ্ছে ভাই 0.011 ইন্টু V1 এর ভ্যালু কত 8, মাইনাস কত এস টু হচ্ছে 0.011 ইন্টু কত V2 এর ভ্যালু 3.4। তাহলে সুন্দর করে ভ্যালুটা বসাই দিই চলো। তাহলে এখানে কি কি আসতেছে, তাহলে 8 × 10³ ইন্টু ভাই কত বলতো, ভি দিয়ে ভাগ করব 50। তাহলে কত কত আসে বলো দেখি এখানে, 0.011, এটাও তো 0.011 ইন্টু কত, 8 - 3.4। তাহলে কত হয় এটা আমার, এটা কি 8 এটা কি বিওডি ভ্যালুটা কত আসে, বিওডি ভ্যালুটা আসে 8.096 এত পিপিএম, এটা আসে। দেখো তো ভাই সবার সাথে অ্যান্সার মিলছে কিনা, কারো কি এমন আছে যার সাথে অ্যান্সারটা মিলে না, একটু করে দেখো না। ওকে ব্রো, ঠিক আছে। চলো এই পর্যন্ত তাহলে হয়ে গেল। তাহলে আমরা আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ গুলোর দিকে চলে আসছি। আর একটা ম্যাথ করলে আমাদের মোটামুটি ক্লাসটা শেষ, ঠিক আছে? তো চলো এবারে পরের পার্টটুকুর মধ্যে কি আছে একটু করে ফেলি আমরা। এখানে ছোট্ট ভুল আছে, আমি একটু ম্যাথটা ঠিক করে দিই। এই ম্যাথটার মধ্যে এখানে হচ্ছে 0.0 না, এই জিরোটা হবে না, বুঝছো? এই জিরোটা হবে না, শুধু 0.15 হবে, ঠিক আছে? এবার ঠিক আছে ম্যাথটা। চলো তাহলে ম্যাথটা সলভ করে ফেলি। তাহলে এবার একবারে সিওডি বের করতে বলছো, তো সিওডি সূত্র আবার বসাই দিবা। কি হবে বলতো, 8 × 10³ বাই ওয়াই, এখানে কত কত আসবে, S1 V1 মাইনাস S2 V2। চলো ভ্যালু বসাই দেই। তাহলে এবার 8 × 10³ নিব। কতটুকু আয়তন ইউজ করা হয়েছে দেখো তো, কতটুকু আয়তন ইউজ করা হয়েছে, 50 ml। তাহলে এটা কিন্তু ওয়াই এর ভ্যালু, তাহলে এই বসাই দিলাম কিন্তু 50, ঠিক আছে? S1 এর ভ্যালু কত, S1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া এই যে দেওয়া আছে, দেখো সরি, S1 এর ভ্যালু কত দেওয়া আছে একটু দাঁড়াও, হ্যাঁ। S1 এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে এই পরিমাণ, আরে কি হইলো, S1 এর ভ্যালুটা কত দেওয়া আছে, এই পরিমাণটা। V1 এর ভ্যালু কত দেওয়া আছে, এই পরিমাণটা। S2 এর ভ্যালু কি দেওয়া আছে একটু বলতো, এই যে এই পরিমাণটা দেওয়া আছে S2। আর এখানে V2 এর যে ভ্যালুটা আছে সেটা দিয়ে কাজ করবো, ঠিক আছে? চলো ভ্যালুটা বসাই দিই। S1 এ কত, 0.15 ইন্টু কত, ইন্টু হইতেছে 1 মিনিট, এটা তো মনে হয় আগেরটাই ঠিক আছে, দাঁড়াও একটু ঠিক করে দেই, এটা মনে হয় এটাই ঠিক আছে। এটা ঠিক আছে, এখানে একটা জিরো বেশি হবে, এবার মনে হয় ঠিক করতে হবে, একটু দাঁড়াও। এখানে এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা মনে হয় 0.015 N এরকম কিছু একটা হবে, তাই না? হ্যাঁ এবার ঠিক আছে কোথায়। ওকে চলো তাহলে কাজটা করে ফেলি, এটা 0.015 এত এন হবে। 0.015 ইন্টু V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 10, মাইনাস এটা হচ্ছে 0.015 ইন্টু V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু হচ্ছে 3.5। তো চলো এখানে এই ভ্যালুটা বসায় দাও, সুন্দর করে কাজটা করে ফেলো, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। চলো কত আসে এটা, 8 × 10³ ডিভাইড বাই কত, 50 ইন্টু কত আসবে এটা, 0.015 ইন্টু 10 মাইনাস 0.015 ইন্টু 3.5। তো চলো ভ্যালু বসায় দিই, অ্যান্সার চলে আসে 15.6। তো সিওডির এককটা আসবে 15.6 এত পিপিএম, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বলো তো কত হবে এটা, 15.6, দ্যাট মিনস এই নাম্বারটা হওয়া উচিত বোধ হয়। তো সবাই একটু জনগণ দেখো তো অ্যান্সার মিলছে কিনা, তো দেখো তো অ্যান্সার মিলছে কিনা ভাই, মিলছে কি সবার? ঠিক আছে। তো এই পর্যন্ত আর কি অবস্থা ভাই, তো অনেকক্ষণ সময় নষ্ট করলাম। তো ইনশাল্লাহ হচ্ছে ভাই আমরা সবগুলো টাইপের সবকিছু ম্যাথ কিন্তু করায় দেওয়ার চেষ্টা করছি একটা ক্লাসে। সো আই গেস আজকের ক্লাসটা আমরা একটু ধীরে ধীরে গেছি, রিজন বিহাইন্ড ইজ যে আমরা কিন্তু চেষ্টা করছি সবগুলো টাইপের ক্যালকুলেশন সহ একটু দেখার। কেন, কারণ কেউ কিন্তু ক্যালকুলেশনে আটকায় গেলে দেখে নিও একটু, কারণ ক্যালকুলেশনটা এই চ্যাপ্টারে একটু বেশি ইম্পর্টেন্ট, ওকে? আর ভালো করে টপিক গুলো পড়বা।
যেগুলো একদম না পড়লেই না সেগুলো দেখাই দিছি। আর এরপরে কোন চ্যাপ্টারটা তোমাদের লাগবে অবশ্যই জানাবা, হ্যাঁ? আর কোন কোশ্চেনে যদি আটকায় যাও তাহলেও কমেন্টে বলবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো আজকে লাস্টে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।